আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বাংলা প্রথম পত্রের কবিতা অংশ, অর্থাৎ আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে কপোতাক্ষ নদ কবিতা ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আমরা প্রথমে মূল বইয়ের প্রতিটা লাইন ব্যাখ্যা সহকারে পড়ব, এরপর হচ্ছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে, তারপর জ্ঞানমূলক অংশ, অনুধাবনমূলক প্রশ্ন, এই কবিতাগুলোর যে মূল ভাব রয়েছে সেটা পড়ব। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্ন, কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারো, তারই বিস্তারিত দিক নির্দেশনা কিন্তু আজকের ক্লাসটিতে থাকছে। তাহলে চলো আমরা মূল ক্লাসের দিকে যাই। আমরা প্রথমে পড়ব কপোতাক্ষ নদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত। এটা পড়ার আগে আমরা মূল কবিতাটাই একটু দেখে আসি, চলো। দেখো, কবি পরিচিতি অংশ থেকে কোন গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে, আমি এখানে যেগুলো হাইলাইট করে দেব, তোমরা মূল খাতায় তোমরা সেগুলো নোট করবা। খেয়াল করো, মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। আমার নিজের জেলা যশোর। দেখো, তাহলে কত তারিখে? যে 25শে জানুয়ারি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথমে যোগ হয় হচ্ছে মাইকেল। তাহলে কত সালে তার নামের প্রথমে যোগ হয় মাইকেল? এটা মনে রাখবা যে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পর তার নামের প্রথমে মাইকেল যুক্ত হয়। এরপর বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এই দাগানো বইয়ের অংশটুকুই তোমরা কিন্তু পেয়ে যাবা, এইগুলোই শেষ মুহূর্তে পড়বা, এর বাইরে প্রশ্ন আসবে না। তাহলে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি, পরীক্ষা আসবে এমসিকিউ বা ক নম্বরে এটা আসতে পারে যে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? সেটা হবে মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্য রয়েছে, যেমন তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, তবে ব্রজঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। এই চতুর্দশপদী কবিতাবলী সম্পর্কে বিস্তারিত আমি বলবো। দেখো, এখানে 14টা মাত্রা থাকবে এবং 14টা কি থাকবে বলতো? লাইন থাকবে। এমন ভাবসঙ্গত কবিতাকে বলা হয় তোমার চতুর্দশপদী কবিতা। এর ইংরেজিতে বলা হয় সনেট বলা হয়। কি বলা হয় বলতো? সনেট। বাংলায় হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী। এই সনেটের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, আর শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। এই প্রথম 8 লাইনের মধ্যে কি থাকে? প্রশ্ন আসতে পারে। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এখানে থাকে ভাবের প্রবর্তনা থাকে। আর শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক, যেখানে থাকে ভাবের পরিণতি থাকে। কি থাকে? ভাবের পরিণতি। তার মধ্যে সংশয় কাজ করেছে, সেই অংশগুলো এই শেষ 6 লাইনে বর্ণনা করা হয়েছে। তার উল্লেখযোগ্য নাটক দেখো, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, এবং হচ্ছে কাব্য প্রহসন দেখো, একে কি বলে? সভ্যতা। আর একটা রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও। বানান দুইটা খেয়াল করবা। প্রশ্ন আসতে পারে কৃষ্ণকুমারী এটা কোন ধরনের সাহিত্যকর্ম? সেক্ষেত্রে কি হবে? নাটক হবে। এবং মাইকেল মধুসূদন দত্তের দুইটা প্রহসন ছিল, একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, আর একটা হচ্ছে একে কি বলে? সভ্যতা। দেখো, মাইকেল মধুসূদন দত্ত সমাজে যে অনিয়ম বা হচ্ছে বিশৃঙ্খলা ছিল, সেগুলো তিনি তার লেখনীর মাধ্যমে সমালোচনা করেছেন। ঠিক তেমনইভাবে এখানে খেয়াল করো, একটা রয়েছে একেই কি বলে? সভ্যতা। অর্থাৎ আমাদের ম্যাকাইভারের মতে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা, তা হচ্ছে আমাদের সংস্কৃতি। আমাদের খাদ্য অভ্যাস আছে, আমাদের পোশাক পরিচ্ছদ বা আমাদের একটা সংস্কৃতি আছে, কিন্তু অনেকেই ওয়েস্টার্ন কালচার ফলো করে, পাশ্চাত্য যে সংস্কৃতি সেটা ফলো করে, সেটা খাদ্য অভ্যাস হোক বা হচ্ছে পোশাক আশাকের দিক থেকে ফলো করে। মাইকেল বলতে চেয়েছেন আমাদের তো নিজস্ব একটা সংস্কৃতি আছে, কেন আমরা অন্যের সংস্কৃতি ফলো করব? তিনি এইভাবে কটাক্ষ করেছে। আরেকটা দেখো, বুড়ো শালিকের ঘাড়েরও। আজকের ক্লাসটি থেকে তুমি সৃজনশীল তো 2টা কমন পাবেই, এবং এমসিকিউ একেবারে শতভাগ কমন পাবে। যেগুলো আমি যেইভাবে দিক নির্দেশনা দিচ্ছি, পড়াচ্ছি, সেইভাবেই পড়ো। তুমি বিভিন্ন বইয়ে এক এক রকম উত্তর দেওয়া রয়েছে, আমি আমার নিজেরও বই আছে, সেইভাবে সব জায়গা থেকে একটা নির্যাস নিয়ে কিন্তু তোমাদেরকে সৃজনশীল তোমরা কিভাবে উত্তর করবে, বা শর্ট কোশ্চেন বা এমসিকিউ আজকের ক্লাসে বিস্তারিত। এবং এটাও তোমাদেরকে দেখাবো, বলবো যে সৃজনশীল প্রশ্ন কোন গ নম্বরের জন্য কত সময় বরাদ্দ রাখবে, ক নম্বরের জন্য, সবগুলো বিস্তারিত বলবো। আরেকটি প্রশ্ন দেখো, বুড়ো শালিকের ঘাড়েরও।
দেখবা আমাদের সমাজ ব্যবস্থায় অনেকের বয়স হচ্ছে 50 বা 60 ঊর্ধ্ব হয়ে গিয়েছে, তারপরেও তারা কি করে, মনে করো সেলুনে যাবে, সেলুনে যে হচ্ছে চুল ছোট করবে বা চুলে কালার করবে, লাল প্যান্ট লাল চশমা পরে খোকাবাবু হয়ে, মানে বয়স হয়েছে মনে করো তো 60, কিন্তু তারপরেও সে 16 বছরের যুবকের মতো মানে রাস্তাতে ঘুরে বেড়াবে বা টিস করে বেড়াবে। অর্থাৎ এটাকে বলে বুড়ো বয়সী ভীমরতি রোগ। বুড়ো বয়সে কি রোগ বলো তো? ভীমরতি রোগ বলা হয়। তাহলে যে বুড়ো শালিকের ঘাড়েরও আর একেই কি বলে সভ্যতা, এগুলো হচ্ছে তার প্রহসন। কি বলতো? প্রহসন। তারপর 1843 খ্রিস্টাব্দে 29শে জুন কবি হচ্ছে পরলোক গমন করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন। এরপর মূল কবিতাটি দেখো, প্রত্যেকটা লাইন আমি পড়ব। সতত হে নদ তুমি পরমোর মনে। বলছে সতত, অর্থাৎ এর শুরুতে একটা বিষয় বলতেই হয়। মাইকেল মধুসূদন দত্ত ভেবেছিলেন তার লেখনীগুলো মানে পাশ্চাত্যে সমাদৃত হবে, এই জন্য তিনি বাংলাদেশের ফ্রান্সে, সুদূর ফ্রান্সে গিয়ে লেখালেখি করছিলেন, এবং যখন একটা পর্যায়ে তিনি দেখতে পেল তার লেখাগুলো এভাবে সমাদৃত হচ্ছে না, তখন সে তার ভুল বুঝতে পারলো। এই ভুল বোঝার পর একটা সংশয় বা দেশপ্রেমের প্রতি আলাদা একটা ভালোবাসা জাগ্রত হওয়ার পরেই কিন্তু সে এই কপোতাক্ষ নদটা লিখেছেন। এই কপোতাক্ষ নদে কবি হচ্ছে সাঁতার কেটেছেন, এখানে গোসল করেছেন, এবং এর পাশে বসে তার হচ্ছে শৈশবটা কেটেছে। এই কপোতাক্ষ নদের প্রতি আলাদা একটা তার ভালোবাসা কিন্তু জাগ্রত হয়েছে। তারপরে দেখো কবিতাটি শুরু হচ্ছে, সতত সর্বদা হে নদ তুমি পরমোর মনে। তুমি আমার মনে পড়ো, মোর মানে হচ্ছে আমার, অর্থাৎ কপোতাক্ষ নদের কথা এখানে বলা হচ্ছে, তুমি সর্বদা আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবি বিরলে, মানে আমি একান্ত ভাবে তোমার কথা আমি ভাবি, কপোতাক্ষ নদের কথা। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। বলেছে সতত আমি সর্বদা বলেছে যেমতি মানে যেমন করে লোক মানুষ নিশার স্বপনে মানে রাত্রেবেলা যে স্বপন মানে স্বপ্ন, রাত্রেবেলা যে স্বপ্ন দেখে এবং শোনে, যে মায়া মন্ত্রধ্বনি মানে অলৌকিক বিভিন্ন কিছু শুনে থাকে। অর্থাৎ তুমি সারাদিন যেটা ভাববা সেটা কিন্তু তুমি স্বপ্নে দেখবা। ঠিক যেমনই ভাবে তোমাদের সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা, তুমি পরীক্ষা নিয়ে মানে ভাবছো যে আমার কেমন হতে পারে, বা আমি কি আদৌ পাশ করব নাকি ফেল করব, এই সংক্রান্ত তুমি দৈনন্দিন যেটা ভাববে সেটা কিন্তু স্বপ্নের মাধ্যমে তুমি কিছু না কিছু দেখবে, সেটাই বলেছে। যেমতি লোক নিশার স্বপনে রাত্রিবেলা যে স্বপ্ন দেখে, শোনে মায়া মন্ত্রধ্বনি, বিভিন্ন অলৌকিক মায়া মন্ত্রধ্বনি শোনে আর কি। তব কলকলে জোড়াই একান আমি ভ্রান্তির ছলনে। বলেছে কলকল মানে হচ্ছে নদীর হচ্ছে স্রোত যেটা আছে সেটা, জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, ভ্রান্তির ছলনে মানে হচ্ছে ভ্রান্তি মানে ভুল। বলছে তব কলকলে জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে। বলছে কবি তো বিভিন্ন জায়গায় হচ্ছে ভ্রমণ করেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নদ নদী দেখেছে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা, যে স্নেহের একটা তৃষ্ণা আছে, এই তৃষ্ণা কিন্তু ওই যে অনেক নদ নদী দেখেছে সেই নদ নদী এই তৃষ্ণা কিন্তু নিবারণ করতে পারে না, যেমনটা কপোতাক্ষ নদ মানে তৃষ্ণা মেটাতে পারে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে। তাহলে দেখো দুগ্ধ মানে দুধ, স্রোতরূপী মানে স্রোতের মতো, তুমি মানে এখানে কপোতাক্ষ নদকে বুঝিয়েছে জন্মভূমি স্থানে, মানে জন্মভূমির বুকে তুমি হচ্ছে দুগ্ধ স্রোতরূপী দুধের স্রোতের মতো তুমি হচ্ছে জন্মভূমির বুকে, অর্থাৎ কপোতাক্ষ নদকে বলেছে। অর্থাৎ আমি বহু দেশে গিয়েছি, বহু নদ নদী দেখেছি, কিন্তু এই স্নেহের তৃষ্ণা তুমি ছাড়া অন্য কেউ মেটাতে পারবে না, কপোতাক্ষ নদকে কেন্দ্র করে এটা বলছে। এরপরে দেখো যে প্রথম 8 লাইনে কি থাকে বলতো? প্রথম 8 লাইনে থাকে এই যে অষ্টক। প্রথম 8 লাইনকে কি বলা হয় বলতো? অষ্টক বলা হয়। সনেট কবিতা অর্থাৎ চতুর্দশপদী যে কবিতাগুলো আছে, প্রথম 8 লাইনকে অষ্টক, যেখানে থাকে ভাবের প্রবর্তনা থাকে। কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। আর শেষ 6 লাইন দেখো, এই শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক বলা হয়। কি বলা হয় বলতো? ষষ্ঠক বলা হয়, যেখানে থাকে ভাবের পরিণতি। ভাবের পরিণতি অর্থাৎ সংশয় কাজ করে এখানে, সে কি আবার ফিরে আসতে পারবে, এটা কি বুঝিয়েছে। আর কি দেখা হবে বলেছে, দেখো আর কি হে হবে দেখা, আর কি দেখা হবে কপোতাক্ষ নদ তোমার সাথে আমার। প্রজারূপে রাজারূপ, দেখো প্রজারূপে রাজারূপ সাগরে রে দিতে,
বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। বলেছে প্রজা যেমন রাজাকে কর দেয়, ঠিক তেমনই ভাবে এই যে কপোতাক্ষ নদ, নদী যখন সাগরে পতিত হয় ওইটাকে কি বলা হয়েছে দেখো, এই যে বাড়ি মানে পানি, বাড়ি রূপ করো তুমি, তুমিও কি দাও সাগরে, ওই যে কপোতাক্ষ নদ, নদ নদী যখন সাগরে পতিত হয় তখন এই যে দেখো এটাকে বুঝিয়েছে যে নদ সাগরকে কি দিচ্ছে, কর দিচ্ছে। এ মিনতি এ প্রার্থনা গাবে, গাবে মানে গাইবে, কিন্তু এখানে দেখো তোমার হচ্ছে অনুরোধ বা হচ্ছে প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে যে মিনতি। এ মিনতি গাবে বঙ্গজনের কানে, তোমার কাছে আমি একটা মিনতি করি, আমার কাছে একটা প্রার্থনা আছে, সেই প্রার্থনাটা কি, বঙ্গজনের মানে বাংলাদেশের যে জনগণ, বঙ্গজনের কানে সখে সখারিতে বন্ধু ভেবে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। বলেছে আমার একটা মিনতি তোমার কাছে, বঙ্গজনের কাছে তুমি এটা বলবে, সেটা হচ্ছে দেখো এ প্রবাসে, অর্থাৎ তিনি তো ফ্রান্সে ছিলেন, ফ্রান্সে বসেই কিন্তু এই যে কপোতাক্ষ নদটা লিখেছেন, এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। বলেছে তো কপোতাক্ষ নদ তোমার কাছে আমার একটা মিনতি, তুমি হচ্ছে বঙ্গজনের কানে এটা পৌঁছে দিবে, সেটা কি, এই প্রবাসে বসে যে প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, তোমার নাম যে এই প্রবাসে বসেও নিচ্ছে তার কথাটা তুমি বঙ্গজনের কানে বলবে। অর্থাৎ এই কপোতাক্ষ নদের কথা যে বলছে, তাহলে কপোতাক্ষ নদের কথা কে বলছে বা কে লিখছে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত যখন সে তার ভুল বুঝতে পেরেছিল যে তার লেখাগুলো ওই যে পাশ্চাত্যে সমাদৃত হচ্ছে না, তখন সে তার ভুল বুঝতে পারলো, কপোতাক্ষ নদ লিখলো, যে সে বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে বা হচ্ছে কপোতাক্ষ নদকে ভুলে যায়নি, সে এখনো মনে প্রাণে ভালোবাসে, অর্থাৎ এখানে একটা দেশপ্রেম কিন্তু ফুটে উঠেছে। তাহলে এই ছিল কবিতা। এবার দেখো আমরা বিস্তারিত তো আরো পড়ব। শব্দ অর্থের মধ্য থেকে এখানে গুরুত্বপূর্ণ সতত শব্দের অর্থ সর্বদা, বিরলে মানে একান্ত নিরিবিলিতে, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়ির রূপ কর মানে হচ্ছে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে জল রূপ কর বা রাজস্ব দিচ্ছে। অর্থাৎ কপোতাক্ষ নদ সাগরে পতিত হচ্ছে, তাহলে এই যে কপোতাক্ষ নদ জলটা দিচ্ছে, অর্থাৎ রাজা যেমন প্রজা যেমন রাজাকে দিচ্ছে, কপোতাক্ষ নদ তেমন সাগরকে দিচ্ছে, এটা কি বুঝিয়েছে। চতুর্দশপদী কবিতা ইংরেজিতে সনেট বলা হয়, বাংলায় চতুর্দশপদী কবিতা 14টা চরণ সমন্বিত ভাব সংহত কবিতাকে বলা হয় সনেট বলা হয়। এই সনেটের প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, এই যে দেখো অক্টেভ, যেখানে থাকে ভাবের প্রবর্তনা, আর শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক, যেখানে থাকে ভাবের পরিণতি, এটা বলে সেস্টেট বলে। এই যে যেটাই বললাম দেখো, অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠকে থাকে মানে শেষ 6 চরণে থাকে ভাবের পরিণতি। এবং এইখান থেকে এমসিকিউ আসবে, আমি এখানে 100% দিয়ে রাখছি। দেখো বলবে যে শেষ 6 চরণের যে মিল আছে, দেখো ঘ উ চ, ঘ উ চ, অথবা প্রথম 8 চরণ ক খ খ গ, ক খ খ গ, এবং শেষ চরণের মিল দেখো, এই যে এখানে মিল বিন্যাস, এটা বেশি গুরুত্ব সহকারে পড়বা, এই দুইটা, একটা আর হচ্ছে এই যে প্রথম যে 8 চরণের মিলটা, এটা কিন্তু বিগত বছরে অনেকবার এসেছে, এবারও আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এবার দেখো পাঠ পরিচিতি অংশ, তুমি যেই কবিতা পড়ো না কেন, যে গল্প পড়ো না কেন, আগে যদি ওই পাঠ পরিচিতি সম্পর্কে পড়ে থাকো, তাহলে তোমার ওই কবিতা বা ওই গল্প সম্পর্কে একটা সম্যক ধারণা হবে। আমি তো মূলভাব দিয়েই দিব। দেখো কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। কোন কবিতা, দেখো কবিতাবলী থেকে চতুর্দশপদী। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে, খুবই খুবই গুরুত্বপূর্ণ, স্মৃতি কাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে বলতো? দেশপ্রেম। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে প্রতি বছর জানুয়ারি মাসে সেই দিকে মধুমেলা অনুষ্ঠিত হয়, এবছরও যাওয়ার একটা দেখি সম্ভাবনা আছে, আমার বাসা যশোর। দেখো তোমাদের দেখো তারপরে শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির যে শৈশব কৈশোরের বেদনা বিধু স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। এমসিকিউতে আসতে পারে। দূরে বসেও যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধে রেখেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না, ওই সুদূরে ফ্রান্সে বসেও। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবই নয়। দেখো এই যে বিনয় সহ
সবিনয় মানে বিনয় সহ। সবিনয় মিনতি বন্ধুভাবে তাকে তিনি স্নেহদ্বারে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন তাকে একইভাবে প্রেমভাবে তাকে সস্নেহে মানে স্নেহের সাথে। এখানে একটা বিষয় তোমাদের জানা দরকার, যখন দন্তস্ব থাকে তখন তার অর্থ হচ্ছে সাথে, সাথে বা কী হবে বলো তো, সহিত অর্থ, সাথে বা সহিত। আর যখন তোমার শয় ব ফলা থাকবে, দন্ত শয় বা ফলা, তখন তার অর্থ হবে নিজ, নিজ বা মাইসেলফকে বোঝায়, নিজ বা মাইসেলফ। এটা একটু মনে রাখবা। কপোতাক্ষ নদ যেন তার সব দেখো স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করেন। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ মানে কুণ্ঠ পর্যন্ত প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। এই ছিল কবিতা। এবার দেখো আমরা কোন অংশগুলো গুরুত্ব সহকারে পড়ব। আমি দেখো কবিতাটা প্রথমে লাইন বাই লাইন পড়িয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ হাইলাইট করে দিয়েছি। এবার এই কবিতা পড়ার পর আমরা কি কি জানতে পারবো। তোমরা অনেকের কাছে অনেক রকমের বই আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা আছে, অনেকের কাছে নাই। সবার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে যেগুলো পড়লে কমন পাবা, হুবহু কমন পাবা। অনেকে বলে বাংলা প্রথমপত্র এভাবে কমন আসে না, কিন্তু কমন না আসলে যে সৃজনশীল প্রশ্নে লিখতে পারবা কিভাবে, বা কিভাবে লিখে তুমি 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8.5 বা 9 পাবে, সেটা দেখো। এই কবিতা পড়ার পর তুমি যে শিখনফল, 5টা শিখনফল জানতে পারো। দেখো কোন কোন বোর্ডে কোনগুলো এসেছে, পাশে কিন্তু দিয়ে রেখেছি। এবং অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে সৃজনশীল প্রশ্নের যে টাইমিং এর ব্যাপারটা, তুমি ক নম্বরের ক্ষেত্রে 1 মিনিট সময় রাখবে, 1 মিনিট ঘড়ি ধরে লিখবে আজকে যে সৃজনশীল এখানে রেখেছি এখান থেকে। খ নম্বরের ক্ষেত্রে তুমি রাখবে 3 মিনিট। তাহলে গেল কত বলো তো, এখানে গেল তোমার 3 মিনিট না, এখানে তুমি 4 মিনিট লাগবে, 4 মিনিট রাখবে। 5 মিনিট চলে গেল 20 মিনিটের মধ্যে। এবার গয়ের ক্ষেত্রে তুমি রাখবে 7 মিনিট, 7 মিনিট সময় বরাদ্দ দিবে। বেশি লেখার দরকার নাই, একেবারে খাতা ভরে 2 থেকে 3 পেজ অনেকে লিখে যে বেশি পেজ লিখলেই বেশি বেশি নাম্বার, না, তুমি মূল কথা লেখো। দেখো অনেকেই নোট শেয়ার করেছে, মানে যে প্রত্যুপকার এবং শুভগল্পের থেকে যে সৃজনশীল বা যেগুলো লিখতে বলেছিলাম হাতে লিখে এত সুন্দর এবং মূল কথাগুলো লিখেছো, তোমরা পূর্ণ মার্ক পাবা। তোমাদের 10 তো সাধারণত বাংলায় দেয় না, খুব কম, রেয়ার, তারপরে তোমরা 9, 9.5, 9.5 এমন মার্ক পাবা। ঘনকের ক্ষেত্রে তোমরা এখানে 8 মিনিট দিবে, 8 মিনিট সময় রাখবে। তাহলে দেখো 8 7 15, আর হচ্ছে এখানে হচ্ছে 5। অর্থাৎ প্রথম যে সৃজনশীলটা তুমি লিখতে যাবে সেখানে কিন্তু তোমার একটু সময় বেশি লাগবে, সেখানে 25 মিনিট লাগলো, কিন্তু পরেরগুলো মানে হাতটা একটু দ্রুত বেগে এমনি লেখার গতি বেড়ে যাবে, সেক্ষেত্রে 20 মিনিটের মধ্যে তোমার লেখা হয়ে যাবে। অ্যাটলিস্ট তুমি একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন তো খুব ভালোভাবে লিখেছো, 30 মিনিট 40 মিনিট সময় লেগে যাচ্ছে, কিন্তু তুমি ওইখানে মনে করো তুমি 8 বা 7 বা 8.5 পেলে, কিন্তু অন্য আর সেক্ষেত্রে তুমি এই ভালোভাবে লিখতে যে একটা সৃজনশীল ছেড়ে দিয়ে আসছো, আলটিমেটলি তোমার রেজাল্ট খারাপ হবে। সেজন্য মূল কথাগুলো লিখবে, আমি যেইভাবে দিক নির্দেশনা দিচ্ছি এগুলো ফলো করো, 7টা সৃজনশীলে লিখে আসবে, এই টাইম ম্যানেজমেন্ট মাথায় রেখে। দেখো এই কবিতা পড়ার পর আমরা জানতে পেরেছি বা বিগত বছরে এই কেন্দ্রিক সৃজনশীলগুলো এসেছে কি কি। দেখো, জন্মভূমির নদীর প্রতি স্নেহ কাতরতা স্বরূপ, প্রত্যেকে নোট করবা। 2 নম্বরটা প্রবাস জীবনের স্বদেশের প্রতি অনুরাগের স্বরূপ, অনুরাগ। স্মৃতি কাতরতা আবরণে কবির স্বদেশ প্রেমের স্বরূপ। এরপর এটা সব বইয়ে কিন্তু এভাবে আছে, সব বইয়ে আছে, এবং বিগত বছরের প্রশ্নের আলোকেই তোমাদেরকে পড়ানো হচ্ছে, এখান থেকে কমন পাবা। কপোতাক্ষ নদ কবিতায় কবির ব্যক্তি মানুষের প্রতিফলন আমরা দেখতে পাই, তার মধ্যে একটা সংশয় কাজ করেছিল, সে আবার দেশে ফিরে আসতে, কপোতাক্ষ নদের তীরে ফিরে কবিতা বা গান রচনা করতে পারবে কিনা সংশয় কাজ করেছিল। মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা মমত্ববোধও কিন্তু ফুটে উঠেছে। বোর্ড ওয়াইজ কিন্তু তথ্যটা দেওয়া হলো, এবং সৃজনশীল প্রশ্ন কোনটার ক্ষেত্রে কত সময় দিবে সেটাও এখানে বলা হলো। এবার দেখো কবিতার সারমর্ম। এই কবিতার সারমর্ম তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, এটা খাতায় নোট করবা। গতদিন যারা নোট করেছো খুবই ভালো হয়েছে লেখা, এবং যে ত্রুটিগুলো ছিল সেগুলো আমি বলে দিয়েছি। আজকেও নোট করবা আর কি, নোট করে পোস্ট করবা, আমি সমস্যা হইলে তোমাদেরকে সেখানে কমেন্ট করে দিব। এ কবিতায় স্মৃতি কাতরতার আবরণে কবির অতুজ্জ্বল, এটা কিন্তু পাঠ পরিচিতি অংশ আছে, অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, এটা অলরেডি পাঠ পরিচিত অংশে আমি পড়েছি, এটা তোমরা নোটে রাখবে।
এবং প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো অতুজ্জ্বল বানান, এখানে বর্গীয় যায় এবং ব ফলা আছে, এটা খেয়াল করবে। ছন্দ থেকে প্রশ্ন আসবে, এটা এমসিকিউতে প্রশ্ন আসবে তোমাদের, এমসিকিউ বা ক নম্বরে আসবে। দেখো কপোতাক্ষ নদ সনেটটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দ? অক্ষরবৃত্ত। প্রতি চরণে মাত্রা সংখ্যা কত? 14টি, এবং প্রতি চরণে 2 পর্বে বিভক্ত। একটা প্রথম পর্ব 8 মাত্রা, দ্বিতীয় পর্ব কি 6 মাত্রা। এই প্রথমটাকে কি বলা হয়? অষ্টক বলা হয়। কি বলা হয়? অষ্টক। যেখানে থাকে ভাবের প্রবর্তনা থাকে, ভাবের কি থাকে বলতো? প্রবর্তনা। আর শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক বলা হয়। শেষ 6 লাইনকে ষষ্ঠক বলা হয়, যেখানে থাকে ভাবের পরিণতি থাকে। ভাবের কি থাকে? পরিণতি, এবং এখানে সংশয় কাজ করেছে সেটা বোঝা যায়। এ কবিতার অন্তমিল এরকম যে ক খ ক খ ক খ খ ক, তারপরে দেখো এই যে গ ঘ গ ঘ গ ঘ, এটা মনে রাখবে। এই সিকোয়েন্সটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি 100% দিয়ে রাখছি। আশা করি তাহলে ছন্দ সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের হবে না। এবার এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেগুলো থেকে তোমার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের ক নম্বর আসবে। দেখো কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। কপোতাক্ষ নদ একটি কেমন কবিতা বলতো? চতুর্দশপদী কবিতা। ইংরেজি হচ্ছে কি বলতো? সনেট। এই যে বানানটা দেখো, চতুর্দশপদী কবিতার প্রধান বৈশিষ্ট্য 14 চরণ সমন্বিত। এটা মুখস্থ করে ফেলবে, একবার নোট করে রাখবে, এটা ক নম্বরে কিন্তু আসতে পারে। 14টা চরণ থাকবে, সমন্বিত, এমন ভাব সংহত, সুনির্দিষ্ট থাকা, এটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতার 2টি অংশ থাকে, একটা হচ্ছে অষ্টক আর একটা থাকে ষষ্ঠক, অক্টেভ আর হচ্ছে সেস্টেট বলা হয়। কপোতাক্ষ নদ কবিতার অষ্টকে অন্তমিল বিন্যাস কি বলতো? অন্ত মানে কি বলতো? অন্ত মানে হচ্ছে শেষ, আর আদি মানে হচ্ছে শুরুতে, আর মধ্য মানে হচ্ছে মাঝে, আর অন্ত মানে হচ্ছে শেষ। মানে শেষে মিল হচ্ছে দেখো ক খ ক খ ক খ খ খ, এটা হচ্ছে শেষের মিল। কপোতাক্ষ নদ কবিতায় কবিতার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেছে। এরপর চতুর্দশপদী কবিতার অষ্টকে, এখানে অষ্টক হবে, অষ্টকে ভাবের প্রবর্তনা থাকে, আর ষষ্ঠকে থাকে এই যে দেখো ভাবের পরিণতি থাকে। কপোতাক্ষ নদ কবিতায় ষষ্ঠকের মেলবন্ধন গ ঘ গ ঘ গ ঘ, যেগুলো ক্লাসে পড়াচ্ছি এর বাইরে কিছু পড়ার দরকার নেই, একটা তথ্য পড়ার দরকার নাই, তুমি সর্বোচ্চ কমন পাবে এতটুকু তুমি নিশ্চয়তা আমি দিচ্ছি তোমাকে। বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দের নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়ে রাখছি এখানে। সনেটের ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে, অষ্টকে ভাবের প্রবর্তনা থাকে। এরপর মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাদবধ কাব্য, এটা হচ্ছে আমি 7 স্টার দিব, খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো 7 স্টার 100% দিয়ে রাখছি, মনে করো, এটা পরীক্ষায় আসবে। কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোথায় ছিলেন? ফ্রান্সে ছিলেন। বিরলের শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে, একান্ত একাকী বুঝিয়েছে, একান্ত নিরিবিলিতে। সখারিতে অর্থ হচ্ছে বন্ধু ভাবে। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্বদেশ প্রেমের ভাব কিসের ভাব প্রকাশ পেয়েছে? সেটা হবে স্বদেশ প্রেমের ভাব প্রকাশিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা একটি কি বলতো? নাটক। কৃষ্ণকুমারীও আছে, আর প্রহসন আছে, একে কি বলে? সভ্যতা। আর বুড়ো শালিকের ঘাড়েরও। সনেটের ইংরেজি হচ্ছে দেখো SONNET, এটা হচ্ছে সনেটের ইংরেজি বানান। জ্ঞানমূলক অংশ দেখো, এটা কুমিল্লা বোর্ডে এসেছিল। কপোতাক্ষ নদ কবিতায় প্রজাকে, তাহলে কপোতাক্ষ নদ কবিতায় প্রজা হলো কপোতাক্ষ নদ, সাগরকে কি দেয় বলতো? বাড়িরূপ কর দেয়। কপোতাক্ষ নদ সাগরকে কি দেয়? যে বাড়িরূপ কর দেয়। বাড়ি মানে হচ্ছে জল বা পানিকে বুঝিয়েছে, সমার্থক শব্দ। সনেটের অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তন, একেবারে হুবহু কমন পেয়ে যাবে, এর বাইরে পড়ার লাগবেই না। কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কি? এইগুলো একটু খাতায় নোট করে রাখবা, কারণ অনেক সময় মনে থাকবে না। দেখো ক খ ক খ ক খ খ ক, এটা হচ্ছে অষ্টক, যে প্রথম 8 লাইন থাকে তার মিল বিন্যাস, এটা তোমরা একটু খাতায় নোট করবা। এখানে আমি 7 স্টার দিয়ে রাখছি, এগুলো মনে থাকবে না সাধারণত। সনেটের কোন অংশে ভাবের পরিবর্তনা থাকে? তাহলে দেখো ভাবের পরিবর্তনা থাকে অষ্টকে থাকে। আর এর বাংলা প্রতিশব্দ হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। কি হবে? চতুর্দশপদী কবিতা। সনেটের ষষ্ঠকে কি থাকে? সেটা থাকে ভাবের পরিণতি থাকে, ভাবের পরিণতি। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি, সেটা হবে মেঘনাদবধ কাব্য, মেঘনাদবধ কাব্য।
কিভাবে লেখা আছে দেখো, স্পেস দিবা, মাঝে যে হাইফেনটা দিবা। বিরলে অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। অষ্টক কি? অষ্টক হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর যে প্রথম 8 লাইন তাকে বলা হয় অষ্টক বলা হয়, আর ষষ্ঠক হচ্ছে শেষের 6 লাইন। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? সেক্ষেত্রে হবে দেখো 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে যশোর জেলার সাগরদাড়িতে। মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রহসন রচনা করে? 2টা। একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। অর্থাৎ তিনি লেখার মাধ্যমে পাশ্চাত্য যে সমাজ ব্যবস্থায় ত্রুটি ছিল তিনি হচ্ছে সমালোচনা করেছেন। একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। বানানগুলো গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে দেখবা। এবার দেখো প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এখানে দিয়ে রেখেছি আমি। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ সতত শব্দের অর্থ সর্বদা, বা বিরলে অর্থ হচ্ছে নির্জনে, মানে একাকী। কবি সর্বদা ভাবছেন ফেলে আসা তার যে স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা। অর্থাৎ দূর প্রবাসে বসেও তিনি তার চিন্তাকে হরণ করে আছে, অর্থাৎ কেড়ে আছে কি নির্জনে বসে একা একা থেকে তার যে মাতৃভূমির কথা কিন্তু তার মনে পড়ছে, এবং কপোতাক্ষ নদের কথা তিনি সর্বদা ভাবছেন। সতত জ্যামতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। এটা তো আগেই বলেছি। নিশা অর্থ এখানে মনে রাখবো আছে রাত্রি, আর এখানে মায়া অর্থ বিশেষ কিছুর উপর প্রবল আকর্ষণ, মন্ত্রধ্বনি অর্থ হচ্ছে মন্ত্র উচ্চারিত শব্দ, আর কলকল হচ্ছে দেখো প্রবাহিত মৃদু মধুর ধ্বনি। অর্থাৎ সর্বদা এখানে বলেছে এমনকি রাতে যখন তিনি নিদ্রা যাপন মানে ঘুমিয়ে থাকেন, নিদ্রা যাপন করেন, তখনও এই নদের স্রোত প্রবাহ, মানে তিনি যখন রাতে ঘুমিয়ে থাকে ওই যে কপোতাক্ষ নদের যে স্রোত প্রবাহ তার স্বপ্নে এসে হাজির হয়। অর্থাৎ তুমি যেটা নিয়ে ভাবনা চিন্তা করবা সেটা তুমি স্বপ্নে দেখবা। যে আমার অনেকে পড়াশোনা নিয়ে ভাবছে বা অনেকে অন্যান্য বিষয় নিয়ে ভাবছে, তুমি যে বিষয় নিয়ে ভাবো না কেন তুমি সেটা স্বপ্নে কিন্তু দেখবাই। ঠিক তেমনই মাইকেল মধুসূদন দত্ত সর্বদাই কপোতাক্ষ নদকে নিয়ে ভাবছেন, এজন্য তিনি যখন ঘুমিয়ে থাকেন তখনও তার স্বপ্নে ওই যে কপোতাক্ষ নদের যে স্রোত প্রবাহ, স্রোতের ধারাটা তার কানে এসে বাজছে বা তিনি স্বপ্নে দেখছেন। কবি জানেন এটি তার মানসিক ভ্রান্তি। কবি এটাও জানেন যে এ কান জুড়া এ কান আমি ভ্রান্তির চলনে, এটা হচ্ছে আমার কি বলতো, আমার একটা মানসিক ভ্রান্ত, আমার ভুল ছাড়া আর কিছুই নাই। তবুও তিনি প্রশান্তি এই ভ্রান্তিতেই আবৃত থাকতে চান, কারণ ভ্রান্তি অর্থাৎ কপোতাক্ষ নদের কলকাল ধ্বনি কবির কানকে এক সুখ অনুভূতি অর্থাৎ একটা সুখ দেয়। কপোতাক্ষ নদের যে কলকাল ধ্বনি সেটা কবিকে কি দিচ্ছে? সুখ দিচ্ছে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কি আর জলে। কবি অনেক দেশে গিয়েছে, অনেক নদ দেখেছে, কিন্তু তার যে স্নেহের তৃষ্ণাটা অন্য কোনো নদ মেটাতে পারেনি, কপোতাক্ষ নদ যেমনটা মেটাতে তোমার হচ্ছে পেরেছে আর কি। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে, দুগ্ধ মানে দুধ, স্রোতরূপী মানে স্রোতের মতো, তুমি অর্থাৎ কপোতাক্ষ নদকে তুমি হিসেবে সম্বোধন করেছে জন্মভূমি স্থানে। অর্থাৎ এখানে বলেছে দেখো, যে ভূমিতে জন্মগ্রহণ স্তন অর্থাৎ সদ্যজাত শিশু মায়ের কাছ থেকে যা খেয়ে জীবন ধারণ করে, নদীর জল যখন প্রচণ্ড প্রবাহ নিয়ে চলে তখন বাধাপ্রাপ্ত হলে তাতে সাদা ফেনার উৎপত্তি হয়, যাতে জল সাদা রঙের মতো দেখায়। কবির যে কল্পনা জগৎ রয়েছে সেখানে অবশ্য কপোতাক্ষ নদকে এই যে জল দুগ্ধ স্রোত আখ্যা পেয়েছে, অর্থাৎ ভাবনা থেকে। যেহেতু মায়ের স্নেহ দিয়ে এই নদ তাকে বড় করেছে এবং এই নদের জলেই তার স্নেহ যে তৃষ্ণা সেটা নিবারণ হয়েছে, এই কারণেই তিনি এই জলধারাকে তিনি সন্তানকে জীবন দানকারী মায়ের দুধের সঙ্গে তুলনা করেছে। যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় তার যে খাবার কি থাকে, তার হচ্ছে মায়ের পেটে যে হচ্ছে দুগ্ধ সেটাই তো থাকে। ঠিক তেমনইভাবে কপোতাক্ষ নদকে কবি অনেক ভালোবেসেছেন এবং তার যে স্নেহ তৃষ্ণা নিবারণ করেছে কপোতাক্ষ নদ, এজন্য ওই জল ধারাকে তিনি সন্তানকে জীবনদানকারী মায়ের দুধের সঙ্গে তুলনা করেছে ওই কপোতাক্ষ নদকে। কতটা ভালো না বাসলে, কতটা দেশপ্রেম না থাকলে এমন কথাগুলো তিনি লিখেছেন। প্রজারূপে রাজারূপ সাগরীরে দিতে বাড়িরূপ করো তুমি। অর্থাৎ বাড়ি অর্থ জল আর কর অর্থ রাজস্ব। যেমন প্রজা হচ্ছে রাজাকে কর দিচ্ছে, ঠিক তেমনইভাবে কপোতাক্ষ নদ সাগরকে কি দিচ্ছে বলতো? কর দিচ্ছে। অর্থাৎ এখানে কবি কপোতাক্ষ নদকে প্রজা ও সাগরকে রাজা হিসেবে সম্বোধন করেছেন। এটা কিন্তু এমসিকিউ অংশে তোমার আসবে। এ মিনতি গাবে বঙ্গজ, মিনতি মানে প্রার্থনা,
বঙ্গজনের কানে, বঙ্গজনের কানে এটা বলে দিবে সখা রীতে, অর্থাৎ বন্ধু ভেবে বলে দিবে যে আমি তাদেরকে ভুলিনি, তাদের কথা এখনো মনে আছে আমার। অর্থাৎ এখানে বলেছে কবি কপোতাক্ষ নদকে তার সখা হিসেবে, বন্ধু হিসেবে অভিহিত করেছেন। বন্ধু এটা তুমি বলে দিবে যে আমি ওই দেশের, অর্থাৎ বঙ্গজনন মানে বাংলাদেশের জনগণকে সে এখনো মনে রেখেছে। অর্থাৎ তিনি তার সখার কাছে একটি মিনতি রেখেছেন, কপোতাক্ষ নদের কাছে একটা প্রার্থনা রেখেছেন, এই বলে যে যখন প্রবাহিত হয়ে কপোতাক্ষ বঙ্গবাসীর পাশ দিয়ে বয়ে যাবে তখন যেন কবির কথা সে কপোতাক্ষ নদ শুনিয়ে যায়। অর্থাৎ সে কপোতাক্ষ নদকে ভুলেনি, এটা বঙ্গজনকে যাতে শুনিয়ে যায়, এটা মিনতি করেছে। এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, অর্থাৎ এই প্রবাসে বসেও যে তোমার নাম নিয়েছে, অর্থাৎ তার কথা যেন বঙ্গজনের কানে তুমি পৌঁছে দাও, এটা আমার মিনতি। কপোতাক্ষ মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদকে ইঙ্গিত করে এটা বলছে। অর্থাৎ প্রবাস অর্থ বিদেশ, মজি অর্থ মুগ্ধ বা তন্ময় হওয়া, বঙ্গের অর্থাৎ বাংলাদেশের। কবি প্রবাসে অবস্থান করলেও তার মন পড়ে আছে দেখো এই ভূমিতেই তার প্রিয় নদের কাছে, কপোতাক্ষ নদের কাছে। তাই নদের দেখো সঙ্গে তার প্রেমের সম্পর্ক বা প্রেমের যে ভাব সৃষ্টি হয়েছে, এ কারণে দূর প্রবাসে বসেও কবি বঙ্গ সঙ্গীতের মধ্য দিয়ে তার প্রিয় কপোতাক্ষ নদকে স্মরণ করছেন। অর্থাৎ সে যে ভুলে যায়নি এটা বোঝাতে চেয়েছেন। আমি প্রথমে মূল বইটা পড়িয়েছি, এরপর দেখো লাইনগুলো দিয়েছি যাতে তোমরা যখন নিজেরা পড়তে যাও তখন যাতে বুঝতে পারো। এবার এমসিকিউ অংশ আলোচনা করব। এখান থেকে তোমরা আমি যেগুলো রেখেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং প্র্যাকটিস শিটে তো আরও অনেকগুলো দেওয়া হবে, সব মিলিয়ে সর্বোচ্চ কমন পাবা তোমরা। দেখো কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? সেক্ষেত্রে হবে কি ফ্রান্সে ছিলেন। কোন দেশে? ফ্রান্সে ছিলেন। কোন দেশে ছিলেন? ফ্রান্সে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? দেখো এখানে তার হচ্ছে মমতা, তারপরে দেখো আরেকটা হচ্ছে এই যে অনুরাগ, কিন্তু ভ্রান্তি, এই ভুলটা কিন্তু এখানে হয়নি। এখানে মনে রাখবা এই যে ক আর খ দুটাই কিন্তু সঠিক উত্তর, ক আর খ, যে ওইখানে মমতাও আছে অনুরাগও আছে। অপশনের ক্ষেত্রে একটু ভুল ছিল, সেক্ষেত্রে যে ক ও খ অর্থাৎ গ নম্বর কিন্তু উত্তর হিসেবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এটা অনেক জায়গায় অনেক রকম উত্তর দেওয়া রয়েছে। তারপরে দেখো প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে। কপোতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে? তাহলে দেখো কি হবে এখানে, স্নেহদ্বারের কাতরতা, স্নেহদ্বারের কাতরতা, অর্থাৎ কবি অনেক নদ দেখেছেন কিন্তু তার তৃষ্ণা নিবারণ করতে পেরেছে একমাত্র কপোতাক্ষ নদ। ঠিক তেমনিভাবে এখানে উদ্দীপকের সাথে এখানে ফুটে উঠেছে স্নেহদ্বারের দরের কাতরতা, ফুটে উঠেছে স্নেহদ্বারের কাতরতা। একই প্রশ্ন ওই যে আরেকটা, প্রবাস জীবনে ফাস্টফুডের, এটা দেখো এই যে এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে, অর্থাৎ অনেক নদ দেখেছে সেই নদগুলো কবির তৃষ্ণা মেটাতে পারেনি যেমনটা কপোতাক্ষ নদ পারে, অর্থাৎ এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে, এটা হবে। তারপরে দেখো বাংলা ভাষায় মধুসূদন দত্তের প্রবর্তিত ছন্দ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটা হবে অমিত্যাক্ষর ছন্দ। কি হবে বলো তো? অমিত্যাক্ষর ছন্দ, অমিত্যাক্ষর ছন্দ হবে। পরের প্রশ্নটি, একেই কি বলে সভ্যতা? মধুসূদনের কোন ধরনের রচনা? এটা হবে তার সামাজিক দুইটা প্রহসন ছিল। কয়টা প্রহসন? দুইটা ছিল। একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। অর্থাৎ আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমরা সেই সংস্কৃতি অনুসরণ করে করব, কিন্তু আমরা পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কালচার ফলো করব না, এটা তিনি তার লেখনীর মধ্যে বলেছে যে এটা আমাদের সভ্যতা হতে পারে না। আরেকটা ছিল বুড়ো শালিকের ঘাড়েরও, অর্থাৎ দেখবো অনেকে বুড়ো বয়সে, অর্থাৎ ভীমরতি রোগ বলা হয়, বুড়ো বয়সে ভীমরতি রোগ, 60 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব বয়স, তারপরে সে মানে ছোট যুবক বয়সের মতো ভাবভঙ্গিনা দিয়ে চলাফেরা করে বা চলতে চায়, এটা বলা হয় বুড়ো বয়সের ভীমরতি রোগ। অর্থাৎ একটা প্রহসন হচ্ছে একে কি বলে সভ্যতা, আরেকটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুইটা হচ্ছে তার প্রহসন। সতত জ্যামতি লোক নিশার স্বপনে, রাতের স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, এ চরণে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? দেখো এ চরণে কবির ভাব প্রকাশ পেয়েছে? স্বদেশ প্রেম, কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা, নাকি মাতৃভূমির প্রতি ভালোবাসা? দেখো তাহলে যে সততী, এখানে সতত এটা হবে কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা,
কে কেন্দ্র করে কিন্তু এই ভাবটি প্রকাশিত হয়েছে এখানে। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে প্রকাশ পেয়েছে। এখানে দেখো এই যে স্মৃতি কাতরতা আছে, কি আছে দেখো, খ নম্বর স্মৃতি কাতরতা। পরের প্রশ্নটি, আর কি দেখো আর কি হে হবে দেখা, এতে প্রকাশ পেয়েছে কি, অর্থাৎ কবি যখন বলছে আর কি হে হবে দেখা, মানে কপোতাক্ষ নদের সাথে কি তার আবার দেখা হবে, কি প্রকাশ পেয়েছে এটা দেখো, তার মধ্যে একটা সংশয় কাজ করেছিল, অর্থাৎ শেষ 6 লাইন অর্থাৎ ষষ্ঠকে কি থাকে, ভাবের পরিণতি থাকে, এখানে সংশয় কাজ করেছে। প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়িরূপ করো তুমি, এখানে বাড়িরূপ কর কে কাকে দেয়, তাহলে দেখো যে কপোতাক্ষ নদ কাকে দেয়, সাগরকে দেয়। কপোতাক্ষ নদ কাকে দিচ্ছে, সাগরকে দিচ্ছে। প্রতিটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে কল্পনা করেছে, সাগরকে হচ্ছে রাজা রূপে, আর কপোতাক্ষ নদকে প্রজা রূপে কল্পনা করেছে। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, এখানে কার নামের কথা বলা হয়েছে, অর্থাৎ এই যে কপোতাক্ষ নদের, কার বলতো, এই যে তব দ্বারা এখানে কপোতাক্ষ নদের কথা বলা হয়েছে। আবার আসিব, জীবনানন্দ দাশের কবিতা থেকে নিয়েছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। তাহলে দেখো এই যে কপোতাক্ষ নদের সাথে বলেছে, উদ্দীপকের সাথে কোন কবিতার মিল পাওয়া যায়, তাহলে এটা ছিল হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। এই কবিতার সাথে যে মিল পাওয়া যায় সেটা হবে কপোতাক্ষ নদ, এই কবিতার মিল পাওয়া যায়। চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে, অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা থাকে, কি থাকে, ভাবের প্রবর্তনা থাকে, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। কপোতাক্ষ নদের কবিতা ষষ্ঠকের মিল কি, ষষ্ঠকের মিল খুবই গুরুত্বপূর্ণ, গ ঘ, দেখো গ ঘ তারপরে ঘ, এটা হচ্ছে যে প্রথম অষ্টকে থাকে তোমার ভাবের প্রবর্তনা, আর ষষ্ঠকে থাকে কি থাকে বলতো, ভাবের পরিণতি থাকে। এখানে বলেছে ষষ্ঠকের মিল কি, তাহলে দেখো এই যে গ ঘ, গ ঘ, গ ঘ, এই যে এটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে লিখে রাখতে বলেছিলাম, গ হবে এটা, গ। চতুর্দশপদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্তমিল, অন্তমিল মানে শেষে মিল থাকবে, অন্তমিল মানে কি বলতো, শেষে মিল, শেষে কি থাকে, কবিতার চরণের শেষে কিন্তু মিল থাকে, এটা অন্তমিল মানে শেষে মিল। তাহলে দেখো এখানে ক খ, তারপর আছে খ গ, ক খ খ গ, আরেকটা আছে দেখো এই যে ক খ খ খ, ক খ খ খ, এই যে অর্থাৎ 1 ও 3 হবে, 1 ও কি হবে বলতো 1 ও 3, অর্থাৎ এই যে তোমার হচ্ছে এখানে গ নম্বরে আছে। পরের প্রশ্নটি, একটা গানের লাইন দিয়েছে এখানে, দেখো এটা গানটা এমন ছিল, অর্থাৎ দেশাত্মবোধক গান, জন্ম আমার ধন্য হলো মাগো, তারপরে দেখো এই যে এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। তাহলে এখানে কি ফুটে উঠেছে, যে বলছে জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। যাই হোক, এটা দেশাত্মবোধক গান ছিল। এখান থেকে বলেছে উদ্দীপকের কপোতাক্ষ নদ কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে, তাহলে কি হবে বলতো, স্বদেশ প্রেম, মানে দেশের প্রতি একটা ভালোবাসা এখানে ব্যক্ত হয়েছে, কি হবে, স্বদেশ প্রেম হবে। পরের প্রশ্নটি, এই যে একই, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো। উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সততে হে নদ তুমি পরমোর মনে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, আর কি এ হবে দেখা, অর্থাৎ এখানে সঠিক উত্তর 3টাই হবে, 3টাকেই বুঝিয়েছে, 3টার মাধ্যমে স্বদেশ প্রেম ফুটে উঠেছে এখানে। সনেটের যে ষষ্ঠক মানে শেষ 6 চরণে কি থাকে, এখানে থাকে ভাবের পরিণতি থাকে, কি থাকে বলতো, ভাবের পরিণতি থাকে। কৃষ্ণকুমারী কি ধরনের রচনা, এটা কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা, তার হচ্ছে নাটক হবে, কি হবে বলতো, নাটক। সনেটে কয়টি চরণ থাকে, সনেটে হচ্ছে 14টা চরণ থাকে, 14টা মাত্রা, এমন ভাবসংহত কবিতাকে বলা হয় চতুর্দশপদী কবিতা বলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, কপোতাক্ষ নদ কবিতার মূল সুর কি, মূল সুর হচ্ছে দেশপ্রেম হবে, কি হবে, দেশপ্রেম হবে, দেশপ্রেম।
এবার দেখো যে এমসিকিউগুলো এত সময় আলোচনা করলাম, আশা করি এইখান থেকে তোমরা কমন পেয়ে যাবা, আর কারণ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো রেখেছি। এবার দেখো সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবে, আগেই বলেছি সৃজনশীল প্রশ্নে ক নম্বরে তুমি হচ্ছে 1 মিনিট রাখবে, 1 মিনিটের মধ্যে লিখবে। খ নম্বর সেক্ষেত্রে 4 মিনিট বরাদ্দ রাখবে। গ নম্বর সেখানে তুমি 7 মিনিট ঘড়ি ধরে লিখবে এবং লিখে পোস্ট করবে। ঘ নম্বর তুমি এখানে 8 মিনিট। প্রথম সৃজনশীলটা লিখতে একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে তুমি সেখানে 25 মিনিটও রাখতে পারো। পরেরগুলো দেখবা লেখার গতিটা বেড়ে গেছে পরবর্তীতে, এখানে যে ঘ নম্বরের বাকি কিছু অংশ রেখে গেছো ওইটা তুমি পরবর্তীতে কিন্তু লিখে দিতে পারবে আর কি। এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউসাকে জেঠা বনলতা বাদি হরষে খেয়েছি দোল। অর্থাৎ কুলের কাটার, তারপরে দেখো আঘাত সইয়া মানে সহ্য করে কাঁচা পাকা কুল খেয়ে, অর্থাৎ কুল গাছে কিন্তু মানে কাটা থাকে, যখন ওই কুলটা পারতে যাবে তখন এই যে কাটার আঘাত কিন্তু তোমাকে সহ্য করতে হবে। অমৃতের স্বাদ মানে স্বাদটা খুবই অমৃত, যেন লোভী আছি লোভ করেছি বা আমি স্বাদটা পেয়েছি গায়ের দুলালি মেয়ে। পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষমুখে আরও উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি পেয়ে। অর্থাৎ এখানে দেখো যে শৈশবের যে স্মৃতিটা সেটা কিন্তু এখানে ব্যক্ত হয়েছে এবং এটা দিনাজপুর বোর্ডে 24 সালে এসেছে। ক নম্বর প্রশ্নটি কি বলেছে, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? কমন এটা, 1 মিনিট সময় রাখবে এখানে। খ নম্বরের ক্ষেত্রে তুমি 4 মিনিট, গয়ের ক্ষেত্রে 7 মিনিট, আর ঘয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে 8 মিনিট সময় বরাদ্দ রাখবে। এর বাইরে যদি যাও তাহলে তুমি 7টা সৃজনশীল কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারবে না, আলটিমেটলি রেজাল্টটা খারাপ আসবে। এই সময়ের মধ্যে যতটুকু হচ্ছে মূল কথা সেটা লেখার চেষ্টা করবে। তাহলে দেখো প্রথম প্রশ্নটি উত্তর, এখানে একটা প্যারাই লিখবে, অর্থাৎ ক নম্বর যেটা 1 প্যারাই লিখবে এখানে 1 মার্ক, এবং এটা মূল বই থেকে দিবে, হুবহু বাইরে থেকে দিবে না এই প্রশ্নটি। মাইকেল মধুসূদন দত্তের মধু বানান দেখো, এখানে প্রথমে রস্যকার পরে হচ্ছে দীর্ঘকার হবে। অমর কীর্তি মেঘনাদবধ কাব্য স্পেস দিয়ে লিখবে, এখানে 1 মার্ক, 1 মিনিট সময় রাখবে। খ নম্বর অনুধাবনমূলক প্রশ্ন, এখানে 2টা প্যারাই লিখবে। কয়টা প্যারা? 2টা প্যারা। প্রশ্নোক্ত এখানে 2 মার্ক এবং এখানে সময় রাখবে তুমি 4 মিনিট, 4 মিনিটের মধ্যে লিখবে, এখানে এটা 1 মিনিটের মধ্যে লিখবে। প্রশ্নোক্ত উক্তি চরণটিতে ফুটে উঠেছে কবির সংশয়ের কারণ, অর্থাৎ প্রশ্নটি কি ছিল দেখো, আর কি হবে দেখা, কবি কথা কেন বলেছেন? তাহলে তার মধ্যে একটা সংশয় কাজ করেছিল, সে কপোতাক্ষ নদের তীরে ফিরে এসে আবার গান বা কবিতা রচনা করতে পারবে কিনা। যেই কপোতাক্ষ নদের তীরে তার শৈশব কৈশোর কেটেছে, তার হচ্ছে স্মৃতি কাতরতা রয়েছে, অর্থাৎ সেই কপোতাক্ষ নদের তীরে আবার ফিরে আসতে পারবে কিনা। তুমি এখানে 2টা প্যারায় লিখবে। 2টা প্যারা কি বলতো, প্রথমে লিখবে যে কোন কারণ, সেটা হচ্ছে দেখো এই যে কবির সংশয়ের কারণ, এটা তুমি প্রথমে একটা প্যারা দিবে, এরপর এক আঙ্গুলে যে স্পেস রাখবে, তারপর তুমি এই যে 3 বা 4 লাইনে বাকি অংশটুকু লিখবে এবং খেয়াল করবে এটা যেন 4 মিনিটের মধ্যে শেষ করতে পারো। এখানে তুমি 2 মার্ক। গ নম্বরে কি বলেছে দেখো, উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে মানে আড়ালে, অন্তরালে মানে কি বলতো, আড়ালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষনাথ কবিতায় কবির মূল চেতনা। অর্থাৎ এটা তো ঘ নম্বরে, আর গ নম্বরে বলেছে উদ্দীপকের সাথে কপোতাক্ষনাথ কবিতার সাদৃশ্যগত অনুভূতি। সাদৃশ্য মানে কি বলতো, মিল, মানে কোন কোন বিষয় মিল আছে সেটা লিখতে হবে তোমার, কোন কোন বিষয় মিল আছে খেয়াল করো। তাহলে এখানে 3টা প্যারাই লিখবে এবং এখানে 7 মিনিট সময়, কয় মিনিট বলো তো, 7 মিনিট সময় বরাদ্দ রাখবে, 3 প্যারাই লিখবে এবং মূল কথা লেখার চেষ্টা করবে, আমি যেভাবে বলছি সেইভাবেই। প্রথমে লিখবে কোন বিষয়, এটা একটা প্যারাই, যে উদ্দীপকে প্রতিফলিত স্মৃতি কাতরতা চিত্রের সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার অনুভূতিগত সাদৃশ্য আছে। সাদৃশ্য মানে হচ্ছে মিল, মানে কোন বিষয়ে মিল আছে, এটা তুমি প্রথম প্যারায় লিখবে, 1 মার্ক পাবে। এবার 1 আঙ্গুল ফাঁকা রেখে একেবারে মূল কথাগুলো লিখবে দ্বিতীয় প্যারায়। দ্বিতীয় প্যারায় কি বলবে বলো তো, এই যে মূল কথা লিখবে, মূল কথা বা মূলভাবে এখানে দিতে পারো। সেটা কি, কপোতাক্ষ নদ কবিতায় কবির দেশপ্রেমের প্রকাশ ঘটেছে। এখানে তুমি উদ্দীপকও আনবে না বা একবার উদ্দীপক আনবে না, এখানে একেবারে মূল যে কথাটা, মূল ভাবটা বা শিকনফল সেখান থেকে এটা নিতে পারো। কবি ফ্রান্সে থাকাকালীন বহু নদ নদী দেখেছেন, কিন্তু তার শৈশবে দেখা কপোতাক্ষ নদের মতো কেউই তাকে তৃষ্ণা নিবারণ করতে পারেনি, স্নেহ ধরে ভালোবাসতে পারেনি। তারপরে কপোতাক্ষ নদের যে কলকল ধ্বনি শুনতে পান সেগুলো অন্যান্য জায়গায় ভাবে পায়নি। এই যে মূল কথাটা লিখবে। 3 নম্বর প্যারায় যেটা তুমি করবে,
এখানে যদি উদ্দীপকের সাথে তোমার কবিতার মিল চাই অর্থাৎ সাদৃশ্য চাই, তাহলে সেখানে তুমি কোন কোন বিষয় মিল আছে সেটা লিখবে, মিল বিষয়গুলো। আর যদি বলে বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য কোন কোন জায়গায় অমিল আছে, অমিল, সে অমিলগুলো তুমি এখানে ফুটিয়ে তুলবে। তাহলে বেশি সময় লাগবে না কিন্তু এখানে। তুমি প্রথমে কোন বিষয়টা সে একেবারে তুমি মূল কথাটা লিখবে যে কোন বিষয়ের সাথে মিল আছে, স্মৃতিকাতরতা। এবার 2 নম্বর যে মানে প্যারাটা লিখবে সেখানে 3 বা 4 লাইনে মূল কথাটা লিখবে, মূল ভাব। প্রতিটা কবিতা বা গল্পের মূল ভাবটা ভালোভাবে পড়া থাকতে হবে তোমাকে। আর 3 নম্বর প্যারায় যেটা তোমাকে যদি সাদৃশ্য চাই তাহলে কোন কোন বিষয় মিল আছে সেটা লিখবা, আর বৈসাদৃশ্য বললে কোন কোন জায়গায় অমিল আছে সেটা। তোমরা এইভাবে যে কোনো একটা সৃজনশীল লিখে অবশ্যই অবশ্যই আমাকে মেনশন করে গ্রুপে পোস্ট করবা, তাহলে তোমাদের লেখার গতিটা কেমন হচ্ছে, এবং উল্লেখ করে দিবা যে সব মিলে কেমন লাগছে, এবং পাশাপাশি আরেকটা বিষয় কত সময়ের মধ্যে তুমি লিখতে পেরেছো সেটা। তাহলে দেখো ঘ নম্বরে বলেছে উদ্দীপকে প্রতিফলিত, মানে উদ্দীপকে যেটা প্রতিফলিত হয়েছে তার অন্তরালে মানে আড়ালে, অন্তরালে মানে কি বলতো, আড়ালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবির দেখেন মূল চেতনা। এবার ঘ নম্বরে তোমার কাজ হচ্ছে তুমি 4টা প্যারায় লিখবে। কয়টা প্যারা বলো তো? 4 প্যারা, 4 প্যারায় লিখবে, এবং এখানে কত মিনিট সময় নিবে? 8 মিনিট সময় নিবে, মূল কথাগুলো লিখবে। তাহলে প্রথম যে প্যারা সেখানে তোমার লিখতে হবে উদ্দীপকে প্রতিফলিত অন্তরালে মানে আড়ালে, আড়ালে কি দেখো, স্মৃতি কাতরতা যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনা। তুমি এই মন্তব্যটি যথার্থ এটা নাও লিখতে পারো, এতটুকু লিখলেই হবে। 2 নম্বর প্যারা কি করবা, এখানে একেবারে মূল কথাটা লিখতে হবে তোমাকে। মূল কথা আবারও বলছি, কপোতাক্ষ নদ কবিতার কবি সুদূর প্রবাসে বসে নিজ দেশের কথা ভেবেছেন। কপোতাক্ষ নদকে কেন্দ্র করে তিনি স্মৃতি কাতরতায় জর্জরিত হয়েছেন। দেশ বিদেশে অনেক নদ নদী দেখলেও কপোতাক্ষ নদ যেন তার গভীর মমতায় আটকে রেখেছেন এবং তার যে তৃষ্ণা সেটা নিবারণ করেছে। এখানে মূলত কবির দেশপ্রেম ফুটে উঠেছে। প্রবাসে বসেও তিনি গভীর মমতায় কবিতার প্রিয় মাতৃভূমিকে কি করেছে? স্মরণ করেছে। এখানে দেখো মূল কথা কোনো উদ্দীপক আসেনি। তাহলে 2 নম্বর যে প্যারা লিখবে একেবারে মূল কথা তুমি লিখবে। 3 নম্বর যে প্যারা থাকবে সেখানে তুমি দেখো উদ্দীপক নিবে। এই যে 3 নম্বর যে প্যারাটা থাকবে সেখানে তুমি কি করবা, দেখো এই যে উদ্দীপক থেকে তথ্য নিবে। যে উদ্দীপকে কবি ছোটবেলার মধুর স্মৃতি ফুটে উঠেছে, যেমন ঝাউয়ের ডালে লতা বেঁধে দোল খাওয়া, তারপর হচ্ছে কুল খাওয়ার সময় আনন্দে কাটার আঘাত ভুলে যাওয়া, পিঠা খাওয়ার আনন্দ, ছোটোখাটো কারণে মায়ের বকুনি খেয়ে, এসব যেন তার পল্লী মায়ের প্রতি ভালোবাসার দিক ইঙ্গিত করে। তাহলে 3 নম্বর যে ঘ নম্বর প্রশ্নের 3 নম্বর প্যারায় তুমি কি করবা বলো তো? উদ্দীপক দিবে। কি দিবে? উদ্দীপকে যা থাকবে সেটা। আর 4 নম্বর একেবারে শেষ প্যারা তুমি একটা মন্তব্য দিবে। শেষ প্যারায় কি করবে বলো তো? একটা মন্তব্য দিবে। এইভাবে আমি তোমাকে বলছি, এইভাবে তুমি সৃজনশীল প্রশ্ন লেখো, তাহলে তুমি পূর্ণ মার্ক পাবা। যদিও বাংলায় দিতে চাই না, তারপরে তুমি 9 9.5 পেয়ে যাবা। এবং প্রথমে যে সৃজনশীলের সব থেকে ভালো পারবা সেটা প্রথমে লিখবে। এই যে বললাম 4 নম্বর প্যারায় তুমি কি করবা বলো তো? এখানে একটা মন্তব্য দিয়ে দিবে তুমি, মন্তব্য। যেমন কবি ফ্রান্সে অনেক কিছুই দেখেছেন কিন্তু মাতৃভূমির সৌন্দর্যের প্রতি কোনো সৌন্দর্যই তার চোখে পড়েনি। একইভাবে উদ্দীপকের কবি যেখানেই অবস্থান করুক না কেন তিনি তার শৈশবের স্মৃতি বিজড়িত যে গ্রাম প্রকৃতিকে তিনি ভুলতে পারছেন না। অর্থাৎ উদ্দীপকের যে দেশপ্রেমের চেতনা রয়েছে কপোতাক্ষ নদ কবিতার একই মূল চেতনা, অর্থাৎ স্বদেশ প্রেমকে ইঙ্গিত করা হয়েছে। এইভাবে যদি তুমি ঘ নম্বরের 4 নম্বর প্যারাতে তুমি এভাবে লিখতে পারো তাহলে তুমি ফুল মার্ক পাবে। এখন প্রশ্ন হচ্ছে ক আর খ, এটা মনে রাখবা। ক আর খ হচ্ছে তুমি 1 পেজে লিখবে, 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠার মধ্যে লিখবে। এটা হচ্ছে কয় মিনিট বলো তো? এটা হচ্ছে তুমি 1 মিনিট সময় বরাদ্দ রাখবে। আর খ নম্বর এখানে তুমি 4 মিনিট সময় বরাদ্দ রাখবে। 5 মিনিট চলে গেল। এবার গ আর ঘয়ের ক্ষেত্রে কি করবা? গ হচ্ছে তুমি 1.5 পৃষ্ঠা লিখতে পারো, 1.5 পৃষ্ঠা। ঘ নম্বর এখানে তুমি খুব ভালো হয় যাতে এই যে একটা খাতার পেজ, এই যে মার্জিন, এখানে গ শুরু করবা। এখানে মানে মূল কথাটা দিবে, এবার একটু স্পেস রেখে এখানে লিখবে, আর একটু স্পেস রেখে এখানে হচ্ছে তুমি মানে 3 নম্বর প্যারাটা লিখবে, বা 1.5 পেজে যেতে পারো আর কি। ঘ নম্বর এখানে তুমি 1.5 বা 2 পৃষ্ঠা লিখবে। 2 পৃষ্ঠা হবে না, মানে 2 পৃষ্ঠার 1.5 পেজের একটু বেশি,
দেড় পেজের বা একটু বেশি। যেহেতু তোমার এখানে 4টা প্যারা এবং মূল কথাগুলো ফুটিয়ে তুলবে, এখানে তুমি 8 মিনিট সময় নেবে। এইভাবে ফলো করো এবং ঘড়ির সময় ধরে মানে তুমি দেখবে কত সময়ের মধ্যে তুমি লিখতে পেরেছো। এটা অবশ্যই আমাকে যে কোনো একটা সৃজনশীল লিখে পোস্ট করে জানাবে, আমাকে মেনশন করে দিবে। এবার আমরা আরেকটা সৃজনশীল পড়ব। দেখো উদ্দীপকটা বলেছে, গান থেকেই নিয়েছে, যে ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে দেশ এক সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। অর্থাৎ এখানে একটা স্বদেশ প্রেম কিন্তু ফুটে উঠেছে, যে ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, বসুন্ধরা অর্থ পৃথিবী, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। তাহলে প্রথমে একটা উদ্দীপক, 2 নম্বরে বলেছে হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16, একদিন শেষে, অর্থাৎ যে 2 বিঘা জমি, অর্থাৎ এখান থেকে একদিন শেষে ফ্রি বাড়ি দেশে বড়ই বাসনা হলো, বাসনা অর্থ ইচ্ছা। এরপরে দেখো বলেছে অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া শনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। অর্থাৎ দুইটার কিন্তু এখানে একটা দেশপ্রেমের ইঙ্গিত এখানে আছে। তাহলে ক নম্বরে বলেছে সনেটের বাংলা প্রতিশব্দ কি? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে, আগে আলোচনা করেছি, আরেকবার দেখো। এখানে 1 মার্ক। সনেটের বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী কবিতা। আর খ নম্বরে বলেছে দেখো জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধের কারণে কপোতাক্ষ নদকে কবি দুগ্ধ স্রোতারূপী বলে কি করেছে বলতো? আখ্যায়িত করেছে। অর্থাৎ জন্মভূমির প্রতি কবির গভীর মমত্ববোধের কারণে, কিসের কারণে? গভীর মমত্ববোধের কারণে। একটা প্যারা গেল। এবার 2 নম্বর প্যারায় তুমি 3 বা 4 লাইনে এটা ব্যাখ্যা দিবে যে প্রবাসী থাকাকালীন কবি জন্মভূমির গভীর ভালোবাসা অনুভব করেছেন, তার শৈশব কৈশোরে যে মধুর স্মৃতি সেগুলো কবি মনকে কি করেছে? আচ্ছন্ন করেছে। এখানে স্মৃতি কাতরতা জড়িত রয়েছে। তারপর অনেক দেশে ঘুরিয়েছে, কিন্তু কপোতাক্ষ নদ যে তার স্নেহের তৃষ্ণাটা মিটিয়ে দিয়ে নিবারণ করতে পেরেছে, অন্যান্য নদ তেমন পারেনি। একজন মা যেমন তার বাচ্চাকে দুধ খাওয়ানোর মাধ্যমে ধীরে ধীরে বড় করে তোলে, নদীও তেমনি, অর্থাৎ কোনো জলেই তার তৃষ্ণা নিবারণ হয়নি কপোতাক্ষ নদ ছাড়া। অর্থাৎ এই কথা যখন লিখবা তুমি ফুল মার্ক এমনি পাবে। যে শিশু যেমন মায়ের দুগ্ধ পান করে তৃপ্তি পায় বা তৃষ্ণা মেটায়, তেমনি কবি শুধু কপোতাক্ষ নদের জলেই তার তৃষ্ণা মেটাতে চান। এইভাবে লিখবে তুমি। এখানে 2 মার্ক পাবে, এখানে হচ্ছে 1 মার্ক। এবং এটা 1 পেজের মধ্যে লিখবে। যে প্যারা যেভাবে বলেছি প্রথমটা লেখার পর 1 আঙ্গুল ফাঁকা রেখে দ্বিতীয় প্যারাটা লিখবে। গ নম্বরে বলেছে দেখো উদ্দীপক 2-এ কপোতাক্ষ নদ কবিতার যে দিকটি ফুটে উঠেছে বর্ণনা করো। আর উদ্দীপক 1-এ কপোতাক্ষ নদ কবিতার মূল ভাবের নামান্তর মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো। দেখো তাহলে কোন ভাবটি ফুটে উঠেছে? যেমন এই যে ফেলে আসা স্মৃতি জেগে উঠেছে, এটা তুমি জ্ঞানমূলক অংশ, মানে মূল কথাটা যখন লিখতে পেরেছো এক্সামিনার এমনিতেই খুশি হয়ে যাবে যে তুমি মূল কথাটা ধরতে পেরেছো। এবং এই মূল কথাগুলো লেখার জন্য আমি যে শুরুতে শিখন ফলগুলো দিয়েছি সেগুলো খাতায় নোট করে সামনে রেখে তারপর সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাবে। 2 নম্বর প্যারা একেবারে মূল কথা দিবে এখানে, অর্থাৎ এগুলো আমাদের আলোচনার মধ্যে এসেছে। আর 3 নম্বর প্যারা সেটা হচ্ছে উদ্দীপক প্লাস তোমার পঠিত কবিতা বিস্তারিত লিখবে এখানে। যে উদ্দীপক 2-এর কবিতা অংশ কবি অতীতের যে স্মৃতি কাতর মনের পরিচয় ফুটে উঠেছে, অতীতের স্মৃতি এখানে ফুটে উঠেছে, যেখানে আদর আহ্লাদে পরম সুখে সময়গুলো কেটেছে সেই সময়ের কথাগুলো এখানে ফুটে উঠেছে। ঠিক তেমনইভাবে আমরা কপোতাক্ষ নদ কবিতায় দেখতে পাই যে কবি যে শৈশবে তারপর কৈশোরে তার যে কপোতাক্ষ নদের তীরে বেড়ে ওঠা হয়েছিল এবং তার সাথে একটা স্মৃতি জড়িত রয়েছে, সেই দুইটা এখানে কিন্তু মিলিত আছে বা মিল আছে, সাদৃশ্য আছে আর কি। ঘ নম্বর এখানে 4টা প্যারা। উদ্দীপকে 1-এ স্বদেশ প্রেমের প্রতি স্বদেশ প্রেমের অনুভূতি প্রকাশ পেয়েছে। অর্থাৎ যেটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার মূল ভাবেরই কি বলতো? নামান্তর। অর্থাৎ এখানেও স্বদেশ প্রেম ফুটে উঠেছে, কপোতাক্ষ নদ কবিতায় স্বদেশ প্রেম ফুটে উঠেছে। ঠিক তেমনইভাবে উদ্দীপকে 1, এই যে উদ্দীপক 1 কি ছিল? উদ্দীপক 1 ছিল এই যে ধন ধান্য পুষ্পে ভরা, অর্থাৎ এখানেও স্বদেশ প্রেম ফুটে উঠেছে। এই দুইটা বিষয় তোমাকে লিখতে হবে। 2 নম্বর
যে প্যারা থাকবে একেবারে মূল কথা, 3 নম্বর যে প্যারা থাকবে সেখানে তুমি উদ্দীপক নিবে, আর 4 নম্বর প্যারা উদ্দীপক প্লাস তোমার পঠিত কবিতা সম্পর্কে একটা মন্তব্য এখানে দিবে। এ হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এইভাবেই তুমি লিখবে। তাহলে হচ্ছে আমরা কপোতাক্ষ নদ কবিতাটি আলোচনা করলাম। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা পড়ব, সেটি হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কবিতাটি, এবং আমরা মূল কবিতাটি পড়ব। এরপর এইভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ, তারপরে সৃজনশীল প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন আমরা আলোচনা করব। শুরুতে আমরা কবিতাটি পড়ে আসি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শেষের দিকে আছে খুব সম্ভবত এটি। এই যে আমরা কবিতাটি পেয়েছি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আমরা কবি পরিচিতি, মূল প্রতিটা লাইন পড়বো, পাঠ পরিচিতি পড়বো, এরপর হচ্ছে আমরা এমসিকিউ সৃজনশীল অংশে যাব। শুরুতেই দেখো, তোমরা যে ভুলটা করে থাকো যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কে লিখেছেন, শামসুর, এখানে দেখো রাহমান আছে, রহমান কিন্তু না, এটা ভুল যেন না হয়। এখানে রা, এটা দেখো র একার আছে, এটা মনে রাখবা, রাহমান, এই রহমান না কিন্তু রাহমান হবে। শামসুর রহমান 1929 সালের 23শে অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করে। তার পৈতৃক নিবাস কোথায় ছিল? গুরুত্বপূর্ণ এটি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। কোন গ্রামে? এই তথ্যগুলো মনে রাখবা। তারপর যেটা গুরুত্বপূর্ণ, তার পেশা ছিল সাংবাদিকতা, এটা গুরুত্বপূর্ণ, তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন, বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য, সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিবৃত হয়েছে। তার প্রধান কাব্য কি ছিল? এই যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। তারপর এর থেকে আরো একটি বেশি গুরুত্বপূর্ণ, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, স্টার চিহ্ন দিয়ে রাখছি, নিরালোকে, দিব্যরথ, বন্দি শিবির থেকে, আর এবারের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ স্বপ্ন দেখে। একবার এটা রিডিং পড়ে রাখবা, এগুলো তার কাব্য ছিল, প্রধান কাব্য। এছাড়াও অন্যান্য কবিতা লিখেছে শামসুর রহমান। তার অনন্য সাধারণ কবিকীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, তারপরে দেখো 21শে পদক সহ অসংখ্য পুরস্কার লাভ করেন। এবং শামসুর রহমান 2006 সালের 17ই আগস্ট মৃত্যুবরণ করেন। অর্থাৎ এইখান থেকে পাঠ পরিচিতি অংশ থেকে এই তথ্যগুলো পড়লেই হবে। এবার মূল কবিতাটি দেখো, প্রতিটা লাইন গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতিটা লাইন থেকে তোমার এমসিকিউ আসবে। বলছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। তার রক্তের স্রোতকে বুঝিয়েছে, এবং এই রক্ত গঙ্গা দ্বারা কি বুঝিয়েছে দেখো, এটা কিন্তু তোমাদের শব্দার্থের শুরুতেই কিন্তু এটা দেওয়া আছে যে রক্ত গঙ্গা, আর খান্ডব দাহন আছে। দেখো কবিতা পড়ার আগে যদি তুমি শব্দার্থগুলো পড়ে আসো, তাহলে তোমার ওই কঠিন কঠিন যে শব্দার্থগুলো আছে সেগুলো তুমি অর্থ বুঝতে পারবা। দেখো খান্ডব দাহন অর্থ হচ্ছে, খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর পাকিস্তানি হানাদার বাহিনী যখন যুদ্ধের সময় নির্বিচারে অতর্কিত হামলা করেছে, তখন সবকিছু ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ তার সাথে একটা মিল আছে এখানে। নির্বিচারে ধ্বংস করা হয়েছিল অরণ্যের প্রায় সকল প্রাণীকে। এ কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞকে খান্ডব দাহন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ কিন্তু, যে এই কবিতায় খান্ডব দাহন কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আছে আরেকটি অর্থ, যে সিথির সিঁদুর মুছে গেল, অর্থাৎ হরিদাসীর। কার সিথির সিঁদুর মুছে গেল? হরিদাসীর হবে। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন হরিদাসীর স্বামী, এ কারণে বিধবা হরিদাসীর সিথি থেকে সিঁদুর মুছে ফেলতে হয়েছে। সনাতন ধর্মের বিবাহ কেন্দ্রিক সংস্কৃতিকে সধবার যে সিঁদুর পরেন, স্বামীর মৃত্যু হলে সেই সিঁদুর কি করতে হয়? মুছে ফেলতে হয়।
হরিদাসীকেও হতে হয়েছে সিঁদুরবিহীন। স্বামী মারা গিয়েছে, তাহলে সিঁথিতে যে সিঁদুর ছিল সেটা মুছে ফেলতে হবে। যত্রতত্র মানে কি? যত্রতত্র মানে যেখানে সেখানে বা সব জায়গায়। তুমি আসবে বলে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, মানে তখন এই যে যুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাস ছিল সেখানে সবাইকে ধরে ধরে কি হত্যা করা হয়েছিল। অর্থাৎ 9 মাস ব্যাপী সংগঠিত মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, ধ্বংস করেছে ছাত্রাবাস বস্তি। কারণ ছাত্র জনতার প্রবল প্রতিবাদে আন্দোলনের কেন্দ্র ছিল ছাত্রাবাস ও বস্তি। এরপরে দেখো, হানাদার বাহিনী ও তাদের দোসররা চেয়েছিল প্রতিরোধের সংগ্রামকে স্তব্ধ করে দিতে, দমিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই তারা পুড়িয়ে দিয়েছিল গ্রাম শহর। নারকীয় এই হত্যাকাণ্ডের মাধ্যমে ধ্বংস করে দিতে চেয়েছিল বাঙালি জাতিকে। প্রকৃত যে স্বাধীনতা অর্জিত হয়েছে অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে। এরপরে দেখো, থুরথুরে এক বুড়োর কথা বলা হয়েছে, বয়সের ভারে বিধ্বস্ত লোক, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে যার কষ্ট হয়। এবং রোস্তম শেখের কথা বলা হয়েছে এখন প্রকার দখলে। অর্থাৎ রোস্তম শেখ নামের একজন কি ছিল? রিক্সাওয়ালা ছিল। আমরা পড়ব কবিতাটি। যিনি যুদ্ধে শহীদ হয়েছেন এবং মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে, যার ফুসফুস এখন পোকার দখলে। মাটি দেওয়ার পর, মানে একজন মানুষ মারা গেলে তাকে কবর দেওয়ার পর সেটা তো মানে পোকার দখলে যাবে, এটা তো স্বাভাবিক। পাঠ পরিচিত অংশটুকু দেখো। এই পাঠ পরিচিত অংশ পড়ার মাধ্যমে সৃজনশীল প্রশ্ন তুমি খুব ভালোভাবে উত্তর করতে পারবে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রাহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে, খুবই গুরুত্বপূর্ণ, বন্দি শিবির থেকে নেওয়া হয়েছে। এবং অন্তর্ভুক্ত বানানটা খেয়াল করো, এখানে কিন্তু রেফ আছে। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু এই অধিকার আদায়ের জন্য বাঙালি জাতিকে দীর্ঘকাল সংগ্রাম করতে হয়েছে, তেমনি করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগও তাদেরকে দিতে হয়েছে। 1971 সালে বাঙালির স্বাধীনতা সংগ্রামে আপামার বাঙালি মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধ চলাকালে বাঙালির উপর অনেক রক্তগঙ্গা বয়ে দেয় পাকিস্তানি এই যুদ্ধবাজরা, পাকিস্তানি হানাদার বাহিনীরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে দেখো, সকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্বল সম্ভ্রম মানে ইজ্জত বিসর্জিত হয়েছে। 3 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ, এটা তো বলা হয়ে থাকে, তোমরাও জানো। হরিদাসী হয়েছে স্বামীহারা। কে স্বামীহারা হয়েছে? নবজাতক হারিয়েছে মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী দেখো বাঙালিদের যে ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করেছে, এরপর শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালিয়েছে, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে, শহর ও লোকালয় একই অবস্থা। এর প্রাকৃতিক প্রতিবাদও ওঠে পশুর কণ্ঠে, আর্তনাদ করে কুকুর। তারপরে দেখো, মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, তারপরে রিক্সাওয়ালা, সাধারণ যে মানুষ আছে সবাই আত্মত্যাগ করে। তারপরে দগ্ধ হওয়া লোকালয় মানে গ্রাম সব তো পুড়িয়ে দিয়েছে, সেই দগ্ধ হওয়া পোড়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ঝরায়। সেই সঙ্গে নবীন রক্তে প্রাণ স্পন্দন ও আশা জেগে দেখে কবি। দেখো বলেছে, মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। কবিতাটি মুক্তিযুদ্ধের এক অনবদ্য সাহিত্যিক দলিল। এই কবিতাটি, অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এটা মুক্তিযুদ্ধের এক অনবদ্য দলিল। এবার প্রতিটা লাইন কমপক্ষে হলে তোমরা 2 বার পড়বা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, রক্তের স্রোতে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে, এই কতবার দেখতে হবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। তাহলে দেখো কার কপাল ভাঙার কথা বলা হয়েছে? সাকিনা বিবি। শীতের সিঁদুর মুছে গেল কার? হরিদাসীর। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। তুমি আসবে বলে স্বাধীনতা, অর্থাৎ তারা যে বিধবা হয়েছে সেই প্রসঙ্গ এখানে বলা হয়েছে। তুমি আসবে বলে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো। তাহলে জলপাই রঙের দেখো ট্যাঙ্কটা কোন রঙের ছিল? জলপাই রঙের। এটা কিন্তু আসতে পারে। কোথায়? শহরের বুকে। এবং কিভাবে? দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো।
রিকয়েলেস রাইফেল, উচ্চারণটা দেখো, রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র, মানে যেখানে সেখানে তারা খই ফোটালো এবং ছাত্রাবাস বসতি উজাড় করে দিল, সব ছাত্রদেরকে কি করলো, হত্যা করলো। তুমি আসবে বলে, তারপরে দেখো তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। এখানে অপশনে কিন্তু তোমার শহরের পরও শহর থাকতে পারে, মূল বইয়ে যেটা থাকবে সেটাই কিন্তু উত্তর হবে। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। অর্থাৎ বাস্তুভিটা মানে বসত বাড়ির ভিটা। অর্থাৎ তুমি আসবে বলে প্রকৃতি থেকেও কিন্তু একটা এই যে প্রতিবাদ হয়েছে, অর্থাৎ যে ভগ্ন স্তূপে, ভাঙা যে স্তূপ বসত ভিটার, তার উপর দাঁড়িয়ে একটানা মানে অবিরাম আর্তনাদ করলো, মানে চিৎকার করলো কে, একটা কুকুর। তাহলে এখানে প্রাকৃতিক একটা প্রতিবাদ ফুটে উঠেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। অবুঝ শিশু কি বোঝে, তার মা বাবা কি মেরে ফেলেছে, তার সে লাশের উপর সে হামাগুড়ি দিচ্ছে, অবুঝ শিশু। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। দেখো তারপর, আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দহন। এই যে এই কথাটা কিন্তু দুইবার আছে এই কবিতায়। স্বাধীনতা তোমার জন্যে থুত্তুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, মানে উদাসীন হয়ে বসে আছে, দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্ন, উচ্চারণটা দেখো কি হবে, অপরাহ্ন মানে বিকেল বেলায় দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের, মানে ঘর বাড়ি তো পুড়িয়ে দিয়েছে, ওই দগ্ধ ঘরের একটা নরবরে খুঁটি কোনো রকম আছে, সেটা ধরে দাঁড়িয়ে আছে মোল্লাবাড়ির এক বিধবা। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী, মানে এতিম কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তাহলে হাড্ডিসার মানে কি, চিকনা মানে একেবারে রোগা, এমন অবস্থাকে বুঝিয়েছে। তোমার জন্যে সগির আলী, দেখো সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, তাহলে জোয়ান কৃষক কে বলতে, শাহবাজপুরের। কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি। তারপর দেখো গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। খুবই গুরুত্বপূর্ণ যে কার ফুসফুস এখন পোকার দখলে, সেক্ষেত্রে হবে এই যে তোমার রুস্তম শেখ। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণ যার পদভারে, মানে পায়ের ভারে কি হতে যাচ্ছে, দেখো একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে, মানে স্বাধীনতা খুব নিকটে, এটা বুঝিয়েছে। সবাই ওদের প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান মানে পতাকা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক মানে চারিদিকে এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অর্থাৎ এই স্বাধীনতার জন্য আমাদেরকে অনেক আত্মত্যাগ, অনেক বিসর্জন, অনেক কিছু দিতে হয়েছে, তবেই না আমরা অনেক রক্তক্ষয়ী 9 মাস, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ফলেই কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। এই ছিল কবিতা। এবার হচ্ছে আমরা বাকি অংশটুকু আলোচনা করব। এই দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমরা কবিতা পড়লাম, পাঠ পরিচিতি পড়লাম, শব্দার্থ পড়লাম। এবার এখান থেকে বিগত বছরে কেমন প্রশ্ন এসেছে বা সামনে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো পড়াবো। চলো। লিখেছেন শামসুর রহমান, এটা খেয়াল করবে, রাহমান হবে এখানে। মূল ভাবটা পড়তে হবে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সর্বস্তরের, সব স্তরের ছিল, সর্বস্তরের বাঙালি নারী পুরুষের সংগ্রামী চেতনা এবং তাদের মহান আত্মত্যাগের মহিমাকে, যে মহৎ যে মহিমা, সেটা তুলে ধরা হয়েছে। এই কবিতায় বর্বর পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের চিত্র প্রতিফলিত হয়েছে। তুমি যখনই এইভাবে লিখতে পারবা, এই শব্দগুলো ব্যবহার করতে পারবা, তুমি এক্সট্রা আরো 10 জনের থেকে ভালো মার্ক পাবা। তারা এদেশের নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালায়। ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ এদেশের সাধারণ মানুষের, যে আপামর জনগণ, নির্বিচারে তারা হত্যা করেছে, আগুন দিয়ে সাধারণ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারপরে তাদের নির্মমতায়, দেখো নির্মমতায় সাকিনা বিবির মতো নারীদের সহায় সম্বল বা সম্ভ্রম, মানে যা কিছু ছিল, তারপরে ইজ্জত, সবকিছু বিসর্জিত হয়েছে। হরিদাসের মতো নারীরা স্বামী হারান, তারপরে শিশুরা মা বাবাকে হারায়। এদেশের নিরীহ মানুষ সগির আলী, কেষ্ট দাস, মতলব মিয়া, রুস্তম শেখও তাদের নির্মম নির্যাতনের শিকার হন। এই যে এই মূল কথাগুলো তোমাকে অবশ্যই
তুমি খাতায় নোট করবা। আরও আছে দেখো, কবি এদের নাম ও পেশার কথা উল্লেখ করেছে কেন? মুক্তিযুদ্ধের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল এবং তাদের আত্মত্যাগের বিষয়টি এখানে ফুটে উঠেছে। কবি স্বাধীনতার কাছে জানতে চান, এত রক্ত এত ত্যাগের পরও কি, বলেছে এত রক্ত এত ত্যাগের পরও কি সে আসবে না, অর্থাৎ স্বাধীনতা আসবে না? আর তার আসতে হলে হলে কি আরও রক্ত লাগবে, আরও লাশ লাগবে? কত লাশই তো নিল। আগুনে পোড়া ঘরের খুঁটি ধরে মোল্লা বাড়ির বিধবার প্রতীক্ষার প্রহর শেষ কি হবে না? এরপর বলছে দেখো, অনাথ কিশোরীর শূন্য থালায় ক্ষুধার অন্ন সংস্থানের উপায় হিসেবে কি সে আর আসবে না? তাকে অবশ্যই আসতে হবে। আত্মবিশ্বাসী কবিতায় চারিদিকে দামামা বাজিয়ে, নিশান উড়িয়ে, পতাকা উড়িয়ে স্বাধীনতার আগমনের আগমন আসা, আগমনের নিশ্চয়তার বাণী শোনান স্বাধীনতাকামী এদেশের সব মানুষকে। এই ছিল মূল ভাব। এবার দেখো শিখন ফল, অর্থাৎ এই কবিতা পড়ার পর আমরা কোন কোন বিষয় সম্পর্কে অবগত হতে পারবো বা বিগত বছরে কোন কেন্দ্রিক উদ্দীপকগুলো এসেছে এবারও এখান থেকে আসবে। খেয়াল করো, শিখন ফল 1, স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগ। কারণ এই স্বাধীনতা অর্জনের জন্য সর্বস্তরের মানুষ কিন্তু তা আত্মত্যাগ দিয়েছে, নিজের জীবন বিসর্জন দিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায় অত্যাচার ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে ধারণা। পাকিস্তানি হানাদার বাহিনী যে অন্যায় অত্যাচার ছিল, নারকীয় হত্যাযজ্ঞ ছিল, সেই সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা পাবে। স্বাধীনতার জন্য এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক্ষা ও সংগ্রামের স্বরূপ। স্বাধীনতা জন্য এদেশের যে মুক্তিকামী, যারা মুক্তির জন্য যুদ্ধ করেছে, তাদের একটা প্রতীক্ষা এখানে ফুটে উঠেছে। তাহলে এই বিষয়গুলো আরেকবার দেখো, স্বাধীনতার জন্য এদেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগ ফুটে উঠেছে। ওই যে গ এবং ঘয়ের যে জ্ঞানমূলক অংশ শুরুতে যেটা লিখবে, এই শিখন ফল থেকে কিন্তু আসবে। পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায় অত্যাচার ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে ধারণা ফুটে উঠেছে। স্বাধীনতার জন্য এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক্ষা ও সংগ্রামের স্বরূপ ফুটে উঠেছে। তারপর দেখো কবিতার সারমর্ম কি? সারমর্ম একেবারে মূল কথা। এ কবিতায় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ সেটা বর্ণনা করা হয়েছে। অসহায় নারীর সহায় সম্বল সম্ভ্রম হারানো, স্বামীহারা নারীর ক্রন্দন, ক্রন্দন শব্দের অর্থ কান্না, পিতৃমাতৃহীন শিশুর করুণ আর্তনাদ চিৎকার ফুটে উঠেছে এই কবিতাটিতে। এত আত্মত্যাগ, যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকেও বাঙালি একদিন ছিনিয়ে আনবেই, কবির এটা হচ্ছে প্রত্যাশা। অর্থাৎ এটা হচ্ছে তোমার মূল সারমর্ম। এই অংশগুলো তোমরা গ আর ঘ নঙের যে 2 নম্বর প্যারা আছে, 2 নং প্যারা, সেখানে এই অংশগুলো লিখতে পারো 2 নম্বর প্যারায়। অর্থাৎ একবার সেখানে মূল কথাগুলো ফুটিয়ে তুলতে হবে। গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যেগুলো তোমাদের এমসিকিউ এবং ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কি ফুটে উঠেছে? সেক্ষেত্রে দেখো, স্বাধীনতার জন্য সর্বস্তরের মানুষের যে প্রতীক্ষা ও ত্যাগ ফুটে উঠেছে। স্বাধীনতার জন্য সাকিনা বিবির কপাল ভাঙলো, তারপরে দেখো সিঁদুর মুছে গেল কার? হরিদাসীর। এবং ট্যাঙ্ক এলো জলপাই রঙের। কোন রঙের? খুবই গুরুত্বপূর্ণ, জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। এবং খই ফোটালো, মুড়ি ফোটালো না কিন্তু, কিভাবে বলো তো? খই ফোটালো মেশিন গান যত্রতত্র, যেখানে সেখানে, যেখানে যাকে পেয়েছে হত্যা করেছে। স্বাধীনতার জন্য উজাড় হলো কি? ছাত্রাবাস। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনগুলো। ছাত্রাবাস, বস্তি, বিধ্বস্ত হলো হচ্ছে পাড়া, ছাই হলো গ্রামের পর গ্রাম। তোমার অপশনে শহরের পর শহর থাকতে পারে। ভগ্ন স্তূপে আর্তনাদ করলো কি? একটা কুকুর। অর্থাৎ প্রাকৃতিক একটা প্রতিবাদ ফুটে উঠেছে। শিশু হামাগুড়ি দিল পিতামাতার কোথায় বলো তো? লাশের উপর শিশু হামাগুড়ি দিল। স্বাধীনতার জন্য অপেক্ষমান, কে কে অপেক্ষারত আছে? সগির আলী কৃষক। এরপর হচ্ছে দেখো কেষ্ট দাস জেলেপাড়ার সাহসী লোক, মতলব মিয়া অর্থাৎ মেঘনা নদীর দক্ষ মাঝি, রুস্তম শেখ যে ছিল রিক্সাওয়ালা, এবং আরও আছে তেজি তরুণ অর্থাৎ মুক্তিযোদ্ধারা এই স্বাধীনতার জন্য অপেক্ষমান ছিল। এরপর আরও কিছু তথ্য দেখো, ঢাকা রিক্সাওয়ালা কে? সে হচ্ছে রুস্তম শেখ।
মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল? সেটা হচ্ছে মতলব মিয়া। মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল? মতলব মিয়া ছিল। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে যে তেজি তরুণের কথা বলা হয়েছে। সিথির সিঁদুর মুছে গেল কার? হরিদাসীর। খুবই গুরুত্বপূর্ণ যে কার সিথির সিঁদুর মুছে গেল? হরিদাসীর। মোল্লাবাড়ির বিধবার ঘরটি কি ছিল? দগ্ধ ছিল, মানে পোড়া ছিল। শহরে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী যে ট্যাঙ্ক সেটাকে, এবং তার রং ছিল জলপাই রং। শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করে? 1929 সালে জন্মগ্রহণ করে। কত সালে? 1929 সালে। শামসুর রহমানের বিধ্বস্ত নীলিমা এটি কাব্যগ্রন্থ। প্রশ্ন আসতে পারে বিধ্বস্ত নীলিমা এটা কোন ধরনের সাহিত্যকর্ম? ছোট গল্প, নাটক নাকি কাব্যগ্রন্থ? কি হবে বলো তো? কাব্যগ্রন্থ। শামসুর রহমান কত সালে মৃত্যুবরণ করে? 2006 সালে মৃত্যুবরণ করে। 2006 সালে মৃত্যুবরণ করেন। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। আরো কয়েকটি দেখো। এই যে বলেছে আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, এই প্রশ্নটা দিয়ে তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন আর কি দিতে পারে। দেখো, মহাভারতে যুধিষ্ঠিরকে খান্ডবপ্রস্থ দেওয়া হয় নতুন নগর পত্তনের জন্য। এটি ছিল একটি রাজনৈতিক কূটকৌশল। ঠিক তেমনইভাবে খান্ডবপ্রস্থে ছিল নাগরদের বাস, আর তাদের ছিল একটি মায়াবী বন। মানে একেবারে বেসিক তথ্য। অর্জুন নিজের সামর্থ্য দিয়ে খান্ডবপ্রস্থের মায়াবী বনকে পুড়িয়ে ফেলেন। তখন কি হয় দেখো, তখন এই অগ্নিদেব সেই পোড়া ভূমির মায়া থেকে একটি দিব্য ধনুক প্রস্তুত করে অর্জুনকে প্রদান করেন। এই ধনুকের নামই হচ্ছে গান্ডীব। খান্ডবপ্রস্থ নগরটি পরে ইন্দ্রপ্রস্থ নামে পরিচিত পায়। কবি স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এরকম খান্ডব দাহন অর্থাৎ চারিদিকে ধ্বংস ও জ্বালাও পোড়াও আর কতবার দেখতে হবে বলে প্রশ্ন রেখেছেন। এবং দেখো এই খান্ডব দাহন সম্পর্কে মূল বইয়ে শব্দার্থে দেখো 2 নম্বর প্রথমে আছে, এটা পড়বা। অর্থাৎ খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য। খান্ডব কি বলতো? মহাভারতের একটি বিখ্যাত অরণ্য, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, নির্বিচারে ধ্বংস করে দেওয়া হয়েছিল অরণ্যের প্রায় সকল প্রাণীকে। ঠিক তেমনইভাবে এই খান্ডব দাহনের কেনই বা এই কবিতায় বলা হয়েছে, অর্থাৎ এই কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, এটা বোঝাতে খান্ডব দাহন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ সেটিও পুড়িয়ে দেওয়া হয়েছিল, যত প্রাণী ছিল সবগুলো মারা গিয়েছে। ঠিক তেমনইভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, সবাইকে মেরে ফেলেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, তছনছ করে দিয়েছে। অর্থাৎ ওইটার সাথে, অর্থাৎ খান্ডব দাহনের সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় হত্যাযজ্ঞ একটা সাদৃশ্য আছে, মিল আছে, এটা বলা হয়েছে এই অংশে। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো কিসের মতো? দেখো, দানবের মতো চিৎকার করতে করতে। অর্থাৎ ট্যাঙ্ক হলো গোলাবর্ষণকারী এক প্রকার সমরাস্ত্র। স্বাধীনতা আনতে উদ্যত হয়েছে এদেশের কি বলতো? আপামর জনগণ, সর্বস্তরের জনগণ। তাই তাদের দমাতে পাকিস্তানি শোষক যে বাহিনী ছিল ট্যাঙ্ক নামিয়েছিল শহরে, আবার অপশনে গ্রামেও থাকতে পারে, কিন্তু তা থেকে নির্গত হয়েছে মানে বের হয়েছে গোলা। সেই গোলার শব্দকেই কবি দানবের চিৎকার বলে মনে করেছেন। অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী যে সর্বস্তরের জনগণ মানে নেমেছিল যুদ্ধ করতে, প্রতিবাদ করতে, তাদেরকে দমাতে এই যে শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক নামিয়েছিল, এবং সেই ট্যাঙ্ক থেকে যে গোলাটা বের হচ্ছে সে তার শব্দকেই দানবের মতো চিৎকার বলে মনে করেছে বা মনে হয়েছে এই লাইনটিতে। অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। অর্থাৎ পাকিস্তানি বাহিনীর নারকীয়তার কথা এখানে প্রকাশ পেয়েছে। কাদের? পাকিস্তানি বাহিনীর যে নারকীয় হত্যাযজ্ঞ সেটা এখানে প্রকাশ পেয়েছে। হায়েনার তাণ্ডব দেখিয়ে পাকিস্তানি সেনাবাহিনী দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, মানে কোনো বাজ বিচার ছাড়াই হত্যা করেছে। কেউই তাদের তালিকা থেকে বাদ পড়েনি। এরকম হত্যার শিকার হয়েছে কবি কল্পিত শিশুটির মা বাবাও। অর্থাৎ মা বাবা হত্যা হয়েছে, ওই মা বাবার লাশের উপর এই যে অবুধ শিশু সে কী বা বোঝে, হামাগুড়ি দিচ্ছে লাশের উপর। এই তাণ্ডব বোঝার মতো জ্ঞান তার হয়নি, এ কারণে মা বাবার লাশের উপর দিয়ে হামাগুড়ি দিয়েছে সেই অবুধ শিশু।
সেই তেজি তরুণ যার পদভারে, পদ মানে পায়ের ভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। অর্থাৎ তেজি তরুণ বলতে এখানে স্বাধীনতাকামী যে তেজ দীপ্ত, দেখো এই কথাগুলো লিখবে, স্বাধীনতাকামী তেজ দীপ্ত তরুণদের কথা বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে, কাদেরকে, সেটা লিখবে। এবার পরে 3 বা 4 লাইন এটা ব্যাখ্যা করবে যে স্বাধীনতার আকাঙ্ক্ষায়, দেখো আকাঙ্ক্ষা বানানটা এখানে ও এবং ক্ষীয় হবে, এটা মনে রাখবা। আর আশঙ্কা বানানে ও এবং ক হয়। স্বাধীনতার আকাঙ্ক্ষায় হানাদার বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছে বাঙালি। দেশে যে তরুণ ছিল তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মাতৃভূমিকে রক্ষা করার তাগিদে। তাদের একটাই প্রত্যয় ছিল এবং তাদের প্রচেষ্টাও ছিল যে পরাধীন থাকবে না, আমাদের দেশ স্বাধীন করতেই হবে, এবং এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল তাদের। শুধু তাই নয়, এরকম তারুণ্যের কর্মপ্রচেষ্টা উদ্যমতায় পৃথিবী থেকে সব অন্যায়, তারপর অবিচার, অত্যাচার দূর হয়ে এক নতুন পৃথিবী সৃষ্টি হতে পারে বলে কবি মনে করেছে। দেখবা এই যে এই বয়সে যে তরুণ তরুণী আছে, তাদের সামনে যদি কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, তারা সেগুলো ঝাঁপিয়ে পড়বে। যত অন্যায় আছে, অত্যাচার আছে, অবিচার আছে, সেগুলো দূর করে তারা সামনের দিকে অগ্রসর হয় এবং একটা সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী তারা উপহার দিতে সবসময় ব্যতিব্যস্ত। এই জন্য বলেছে সেই তেজি তরুণ যার পদভারে একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। অর্থাৎ স্বাধীনতা খুবই সন্নিকটে, খুবই কাছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তোমাকে আসতেই হবে মানে আমরা যখন জোর দিয়ে কথা বলি, জোরালো হবে, তখন এই যে রস্যই ব্যবহার করা হয়। কবি এ লাইনে স্বাধীনতা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাহলে তোমাকে প্রথমে বলতে হবে যে এটা কি ব্যক্ত হয়েছে। তাহলে কি হবে, এখানে দেখো স্বাধীনতা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন। স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছে। সবাই বাঙালির মুক্তিকামী মানসিকতার পরিচিতিও কিন্তু পেয়েছে। অর্থাৎ সর্বস্তরের জনগণ এখানে ঝাঁপিয়ে পড়েছিল। মানুষের কষ্ট ত্যাগের পরিণাম হিসেবে স্বাধীনতার আগমনী মানে আশা, আগমনী বার্তা সবাইকে কি করেছে, সচকিত করেছে। তাই এই ভূমিতে স্বাধীনতা লাভের কোনো বিকল্প নেই। কবি বিশ্বাস করেন এত আত্মত্যাগের পর স্বাধীনতার আগমন শুধু ক্ষণিকের ব্যাপার, কিছু সময়ের ব্যাপার। এত এত জীবন বিসর্জন দিয়েছে, এত ধ্বংসলীলা, তাহলে স্বাধীনতা আসতে আর বেশি সময় নাই, ক্ষণিকের ব্যাপার। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবেই, একটা ইতিবাচক বৈশিষ্ট্য এখানে ফুটে উঠেছে। ইতিবাচক মানে কি বলতো, ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ, ভালো দিক, পজিটিভ এটা। আর নেতিবাচক মানে কি বলতো, নেতিবাচক এটা না হবে, নেতিবাচক এটা হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। কোন অর্থ দেয় বলতো, নেগেটিভ, মন্দ অর্থ। তাহলে এখানে এই যে তোমাকে আসতেই হবে, এই স্বাধীনতা একটা পজিটিভ বার্তা এখানে দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশটুকু দেখো। পরের অংশ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ বহু নির্বাচনে। এগুলো যে এখানে যেগুলো আলোচনা করব সেগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। শুরুতে দেখো, দানবের মতো চিৎকার করতে করতে কে এসেছিল। তাহলে যে শহরের বুকে কে এসেছিল বলতো, যে ট্যাঙ্ক এসেছিল। এবং ট্যাঙ্কটা কোন রঙে ছিল বলতো, এই যে জলপাই রঙের ট্যাঙ্ক, জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এ পংক্তিতে মানে এই লাইনে কিসের চিত্র ফুটে উঠেছে দেখো, ধ্বংসের চিত্রে। তারা ধ্বংসলীলা চালিয়েছিল, ছাত্রদের হত্যা করেছিল যেখানে পেয়েছিল, এবং যে ছাত্রাবাস ছিল, ছাত্ররা থাকতো, সেটা উজাড় করে দিয়েছিল। তাহলে এখানে কি ফুটে উঠেছে বলতো, এই যে ধ্বংস চিত্র। পরের প্রশ্নটি, চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে। দেখো রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। উদ্দীপকে ক্ষুদিরাম তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কাদের প্রতিনিধিত্ব করে, সেক্ষেত্রে যে মুক্তিযোদ্ধাদের, ঠিক আছে, আপামার জনসাধারণ মানে সর্বস্তরের জনসাধারণ, এবং আত্মত্যাগী মানুষের, যারা আত্মত্যাগ বিসর্জন দিয়েছে নিজের জীবনকে। অর্থাৎ এখানে সঠিক উত্তর তিনটাই হবে, তিনটাই। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের, আপামর জনসাধারণের, আর আত্মত্যাগী মানুষের। পরের প্রশ্নটি, যে একই উদ্দীপক, যে চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, মুক্ত বাতাস কিনতে, এরূপ প্রতিনিধিত্বের কারণ কি, সেটা হবে দেশপ্রেম। কি হবে, দেশের প্রতি একটা ভালোবাসা, দেশপ্রেম এখানে ফুটে উঠেছে। দেশপ্রেম কি হবে, দেশপ্রেম। তারপরে
সাকিনা বিবির কপাল ভাঙলো, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? সাকিনা বিবির কপাল ভাঙলো, এটা দ্বারা কি বুঝিয়েছে? অর্থাৎ এখানে দেখো অনেক এই যে সম্ভ্রম বিনিময়ে, সম্ভ্রম মানে হচ্ছে সেখানে তোমার মানে ইজ্জত, যে গিয়েছে 3 লক্ষ মা বোনের সম্ভ্রম বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। এবং এখানে বিধবা অর্থ কিন্তু হয়, বিধবা, কিন্তু মূল বইয়ে যেটা থাকবে সেটা কিন্তু উত্তর হবে। এখানে সম্ভ্রম হারানো এই অর্থে কিন্তু এখানে আছে, যে সাকিনা বিবির কপাল ভাঙলো, অর্থাৎ সে তো বিধবা হয়েছে এবং সম্ভ্রম হারিয়েছে। দুইটাই কিন্তু কাছাকাছি, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইজ সম্ভ্রম হারানো এই অর্থে। শহরের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে 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 উক্তির দ্বারা কি বুঝিয়েছে? তাহলে শহরের এই যে ট্যাঙ্ক এলো, ট্যাঙ্কটা ছিল এই যে দেখো জলপাই রঙের ছিল, কিসের মতো? দানবের মতো। এটা তোমরা কনফিউজড হয়ে যেতে পারো যে বিধবা হবে নাকি সম্ভ্রম হবে, দুইটাই কিন্তু কাছাকাছি, কিন্তু এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে সম্ভ্রম হারানো, এটা এই অর্থে। সম্ভ্রম যদি না থাকে তোমরা এই যে বিধবা হয় এটাও তোমরা উত্তর করতে পারো। দানবের মতো চিৎকার করতে করতে উক্তির দ্বারা বুঝিয়েছে ধ্বংসযজ্ঞের বিভৎসতা, অর্থাৎ যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে, নারকীয় যে হত্যাযজ্ঞ চালিয়েছে সে ধ্বংসযজ্ঞের বিভৎসতা এখানে ফুটে উঠেছে। তারপরটা দেখো, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কের তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে তারা বুঝিয়েছে দেখো এই যে যে যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে, অর্থাৎ গণহত্যাকে এখানে বুঝিয়েছে। কাকে বলতো? এই যে সঠিক উত্তর কি বলেছে যে ট্যাঙ্কের, এই যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কের তুলনা করা হয়েছে কার সাথে? এই যে দানবের সাথে। কার সাথে বলে? যে দানবের মতো চিৎকার করতে করতে, কার কার মতো? এই যে দানবের মতো চিৎকার করতে করতে এসেছিল, সেই বিষয়কে এখানে তুলনা করা হয়েছে দানবের সাথে। পরের প্রশ্নটি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় দক্ষ মাঝিকে। তাহলে কবিতাটা দেখো, এই যে আমি কিন্তু বিস্তারিত পড়িয়েছিলাম, এই যে এই অংশটুকু, মেঘনা নদীর দক্ষ মাঝি, কোন নদী? মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা। তাহলে যে মতলব মিয়া, মতলব মিয়া কে ছিল? এই যে মেঘনা নদীর দক্ষ মাঝি। তাহলে এখানে দেখো আছে কিনা মতলব মিয়া, এই যে। তাহলে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, সে যে মতলব মিয়া হবে। কি হবে বলো তো? মতলব মিয়া। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে? তাহলে দেখো আমরা মূল কবিতাটি দেখে আসি। এই যে রুস্তম শেখ, রুস্তম শেখ সে ছিল ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলো তো? এই যে কার ফুসফুস? এখানে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, কথাটি দ্বারা কি বুঝিয়েছে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা একটা পাবেই। সেটা হচ্ছে স্বাধীনতা নিকটবর্তী মানে খুবই কাছাকাছি, দেশ শীঘ্রই স্বাধীন হবে, এটাও ঠিক আছে, পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় আসন্ন। তাহলে এখানে এই যে এই ধরনের একটা প্রশ্ন আসতেই পারে যে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, কথাটি দ্বারা কি বুঝিয়েছে? স্বাধীনতা খুবই নিকটবর্তী, কাছে, দেশ শীঘ্রই স্বাধীন হবে। আরেকটা দেখো যে পাকিস্তানি বাহিনীর যে পরাজয় আসন্ন সেটা এখানে ফুটে উঠেছে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? 1, 2 ও 3। এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, পংক্তি দয়, দয় মানে হচ্ছে দুই, মানে এই দুইটা পংক্তি দ্বারা কি বুঝিয়েছে? সেটা হচ্ছে এই যে মুক্তির আকাঙ্ক্ষা আর দৃঢ় প্রত্যয়, প্রতিবাদী মনোভাব কিন্তু এই চরণে ফুটে ওঠেনি। তাহলে এখানে সঠিক উত্তর দেখো, এই যে একক ওই কি হবে? 2 হবে। মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে, আরেকটা আছে দৃঢ় প্রত্যয়, আরেকটা হচ্ছে দৃঢ় প্রত্যয়। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, এই পংক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ এখানে যে ধ্বংসের চিত্র, সেটা ধ্বংসের যে নারকীয় হত্যাযজ্ঞ যে ধ্বংস, সে ধ্বংসের চিত্র এখানে ফুটে উঠেছে। এরপরে দেখো আরেকটি গান থেকে প্রশ্ন দিয়েছে,
গানটা কেমন ছিল? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। যাই হোক, দেখো যতটুকু পেরেছি আর কি বললাম। তাহলে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। এখানে যাদের কথা বলা হয়েছে, তাহলে দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার কার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সগির আলী, মতলব মিয়া, রুস্তম শেখ, তিনটাই। তাহলে তাহলে এখানে খেয়াল করো এই যে মূল বইয়ে কি ছিল, যে মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। তাহলে কার কার কথা বলা হয়েছিল? এরপরে দেখো সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়া সেই সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে সে নৌকা চালায় উদ্দাম ঝরে, রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে। এই তথ্যগুলো ছিল, অর্থাৎ এখানে সঠিক উত্তর তিনটাই হবে, 1 2 3, তিনটাই। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রকৃষ্ট উপায় কি বলতো? এই যে সমৃদ্ধ দেশ গড়া, যারা দেশের জন্য জীবন দিয়েছে, অকাতরে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, তাদের জন্য একটা সুখী সমৃদ্ধ দেশ গড়া এখন হচ্ছে প্রত্যেকেরই দায়িত্ব, কর্তব্য। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় শহরের কোন রঙের ট্যাঙ্কের কথা বলা হয়েছে? সেক্ষেত্রে দেখো এই যে জলপাই রঙের ট্যাঙ্ক হবে, কি হবে? জলপাই রঙের ট্যাঙ্কের কথা বলা হয়েছে, জলপাই রং। স্বাধীনতার জন্য প্রতীক্ষমান কে কে আছে? সগির আলী, হ্যাঁ এটা ঠিক আছে, মতলব মিয়া এটাও ঠিক আছে, রুস্তম শেখ এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর এখানে এই যে 1 2 3, তিনটাই সঠিক উত্তর। প্রতিটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরবে ছারকার তবু মাথা নোয়াবার নয়। জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে কিন্তু কারো কাছে মাথা নত করবে না। উদ্ধৃত এই লাইনগুলোতে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতায় কোন দিকটি ফুটে উঠেছে? সেক্ষেত্রে দেখো এই যে বাঙালির যে সংগ্রামী চেতনা, বাঙালির যে সংগ্রামী চেতনা সেটা কিন্তু ফুটে উঠেছে। বাঙালির যে সংগ্রামী চেতনা, বাঙালির সংগ্রামী চেতনা এখানে ফুটে উঠেছে। পরের প্রশ্নটি, একই উদ্দীপক যে সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়, কারো কাছে মাথা নত করবে না। অর্থাৎ এখানে ফুটে উঠেছে বাঙালির অর্থাৎ স্বাধীনতার যে চেতনা, আধিপত্য অস্বীকার এবং আত্মনিয়ন্ত্রণের প্রেরণা। আধিপত্যে কি হবে? অস্বীকার এবং আত্মনিয়ন্ত্রণের প্রেরণা এখানে ফুটে উঠেছে। এবার এই কবিতায় যে গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেটা আলোচনা করব, এবং এখানে যেগুলো রেখেছি এর বাইরে আর পড়া লাগবে না, এখান থেকে হুবহু কমন পেয়ে যাবা। খেয়াল করো, শামসুর রহমানের কবিতায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে? সেটা হবে কি? এই যে কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে, সেটা হচ্ছে দেখো শামসুর রহমানের কবিতায় অতি আধুনিক কাব্যধারা, কি হবে? অতি আধুনিক, খুবই মডার্ন এই কাব্যধারাগুলো, বৈশিষ্ট্য যে এগুলো আছে সেগুলো সার্থকভাবে প্রকাশ পেয়েছে। শাহবাজপুরের জোয়ান কৃষক কে ছিল? সগির আলী। তাহলে শাহবাজপুরের জোয়ান কৃষক ছিল সগির আলী। জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করে? দানবের মতো চিৎকার। কিসের মতো বলো তো? দানবের মতো চিৎকার করতে করতে এসেছিল। শূন্য থালা হাতে পথের ধারে কে বসেছিল? এই যে হাড্ডিসার এক অনাথ কিশোরী, এক এতিম কিশোরী বসেছিল কোথায়? এই যে পথের ধারে, কি হাতে? শূন্য থালা হাতে। তাহলে শূন্য থালা হাতে কে বসেছিল? হাড্ডিসার এক অনাথ কিশোরী। কার পদভারে মানে কার পায়ের ভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে? তাহলে দেখো, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের পদভারে। খুবই গুরুত্বপূর্ণ, এবার এটা আসতে পারে। এখানে আমি 7 স্টার দিয়ে রাখছি। দেখো, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণের পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। অবুধ শিশু কোথায় হামাগুড়ি দিল? অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। কোথায় বলতো? পিতামাতার লাশের উপর। থুত্থুরে, এখানে থুত্থুরে হবে
অর্থাৎ ত ও থ আছে, এখানে ত আছে আর কি বলতো থ। থুত্থুরে এক বুড়োর চোখের নিচে কি ছিল, দেখো অপরাহ্ন উচ্চারণটা হবে অপরাহ্ন, মানে বিকাল বেলার এক শেষ পর্যায়ে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক তার হচ্ছে চোখের নিচে ছিল। আবারও দেখো অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। জেলে পড়ার সবচেয়ে সাহসী লোকটা কে ছিল, কেষ্টদাস। জেলে পড়ার সব থেকে সাহসী লোকটা ছিল কেষ্টদাস। কার সিথির সিঁদুর মুছে গেল, সেক্ষেত্রে হবে হরিদাসীর। হরিদাসীর সিথির সিঁদুর মুছে গেল। গুরুত্বপূর্ণ কয়েকটি কলেজের প্রশ্ন রেখেছি। খাণ্ডব দাহন শব্দের অর্থ হচ্ছে ভীষণ অগ্নিকাণ্ড। খাণ্ডব দাহন শব্দের অর্থ কি বলতো, ভীষণ অগ্নিকাণ্ড। এবার গুরুত্বপূর্ণ কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে বলতে কি বুঝিয়েছেন? তাহলে দুইটা প্যারাই তোমাকে লিখতে হবে, প্রথমে জ্ঞানমূলক, এরপর ব্যাখ্যা লিখবে। অর্থাৎ একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে বলতে বুঝিয়েছে বাংলাদেশের স্বাধীন রূপে আবির্ভূত। এই আবির্ভূত বানানটা এখানে মনে রাখবা, দীর্ঘকার হবে। অর্থাৎ একটি স্বাধীন যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের স্বাধীন রূপে আবির্ভূত হওয়াকে বুঝিয়েছেন, এটা জ্ঞানমূলকে লিখবে। এবার 3 বা 4 লাইনে ব্যাখ্যা করবে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কবি স্বাধীনতার জন্য যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে তুলে ধরেছেন। কত আত্মত্যাগের বিনিময়ে এই দেশকে আমরা পেয়েছি, কত না নারকী হত্যাযজ্ঞের শিকার হতে হয়েছে, কতজন আত্মবিসর্জন দিয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে কিন্তু এই যে 1971 সালে বাংলাদেশ নতুন করে জন্ম লাভ করেছিল। আর সেটিকেই কবি বলতে চেয়েছেন একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশকে এখানে বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্নটি দেখো। তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, কবির এই দৃঢ় উক্তির কারণ কি? লেখো। মানে খুব জোরালোভাবে বলছে যে আসতেই হবে। অর্থাৎ স্বাধীনতার জন্য বাঙালির যে আত্মত্যাগ, দৃঢ়তা ও আশাবাদের স্বরূপ লক্ষ্য করে কবির দৃঢ় কণ্ঠে ঘোষণা করে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। আবারও বলছি দেখো, স্বাধীনতার জন্য বাঙালির কি আত্মত্যাগ, দৃঢ়তা ও আশাবাদ। স্বাধীনতার জন্য এদেশের লাখো বাঙালি অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে। বহু নারী হয়েছে কি বলতো, স্বামীহারা, সম্ভ্রমহারা, মানে ইজ্জত লুণ্ঠন হয়েছে, সেটাকে বলা হয়েছে এখানে। বহু সন্তান এতিম হয়েছে, আশ্রয়হীন হয়েছে অসংখ্য মানুষ। তবুও বাংলার মানুষ স্বাধীনতার আজন্ম যে লালিত স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি, মানে সরে যায়নি। বিচ্যুত হওয়া মানে ওই যে মূল ট্র্যাক আছে, ট্র্যাক রাস্তা, সেখান থেকে মানে বিচ্যুত হয়নি, সরে যায়নি। মুক্তিযুদ্ধের সময় সবার চোখেই ছিল স্বাধীনতার জন্য ব্যাকুলতা। মানুষের এমন আত্মত্যাগ ও প্রত্যাশা স্বরূপ দেখেই কবি স্বাধীনতার নিশ্চিত আগমন সম্পর্কে প্রবল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এই ছিল যে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতার, কবির এটা দ্বারা বুঝিয়েছে যে বাঙালির যে আত্মত্যাগ, দৃঢ়তা এবং আশাবাদের যে স্বরূপ, সেই অংশটুকু। এবার দেখো সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। উদ্দীপকটাতে খেয়াল করো। এখানে পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকেই শাসক গোষ্ঠী শুরু করে নানা বৈষম্য নীতি। তারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র, মানে নিচু ষড়যন্ত্র করে। কিন্তু এদেশের ছাত্র, শিক্ষক সহ আপামার মানে সর্বস্তরের জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে, বিসর্জন দেয় বুকের তাজা রক্ত। এই ছিল উদ্দীপক। ক নম্বর বলেছে কার সিথির সিঁদুর মুছে গেল। জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছে কেন? উদ্দীপকের ভাবটি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় পাওয়া যায়, তা ব্যাখ্যা করো। আর ঘ নম্বর বলেছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলোর একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। তাহলে আমি আগেই বলেছি যে কিভাবে সৃজনশীল লিখবে, কোনটায় মানে কত সময় বরাদ্দ রাখবে। ক নম্বর হরিদাসীর সিথির সিঁদুর মুছে গেল। তোমার ক নম্বরে যে জ্ঞানমূলক প্রশ্নটা আসবে সেটা একবার মূল বই কেন্দ্রিক দিবে। এখানে তুমি 1 মিনিট সময় বরাদ্দ রাখবে, 1 মিনিট সময় বরাদ্দ রাখবে। খ নম্বরে এখানে 2টা প্যারা, কয়টা প্যারা আবারও বলছি, 2 প্যারাতে লিখবে। এখানে তুমি সময় রাখবে 4 মিনিট সময় বরাদ্দ রাখবে, 4 মিনিট, 2টা প্যারাই লিখবে। এবং এটা 1 পৃষ্ঠা, ক এবং খ এই 2টা হচ্ছে তুমি 1 পৃষ্ঠা, ক খ 1 পৃষ্ঠায় লিখবে।
অন্য পৃষ্ঠায় কিন্তু যাবে না, যে খ নম্বরের এইখান থেকে একবার নিচের থেকে শুরু করে অপর পেজে যাবে, এটা কিন্তু করবা না। তাহলে খেয়াল করো, বলেছিল প্রশ্নটি যে জলপাই রঙের ট্যাঙ্কে দানব বলেছে কেন? মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর যে দানবের মতো ক্ষিপ্রতা, মানে দ্রুত বেগে যে চলেছে, শহরের প্রবেশ করেছিল বলে কবি তাদের যে দানব বলে আখ্যায়িত করেছে। ট্যাঙ্ক থেকে যে গোলাটা বের হচ্ছে সেটা দানবের মতো চিৎকার করতে করতে। দানবের চরিত্রকে আশ্রয় করেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীও তাদের সাজোয়া যানবাহন, সাজোয়া বানানের চন্দ্রবিন্দু হবে, এটা খেয়াল করবা, সাজোয়া যানবাহন শহরে প্রবেশ করে। মনুষ্যত্বকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে হত্যা করতে থাকে সাধারণ মানুষকে, কেউই রেহাই পায়নি। ট্যাঙ্কের মাধ্যমে পাকিস্তানি বাহিনী এমন যে সহিংস কার্যক্রম বা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, এই কার্যক্রমকে লক্ষ্য করেই কবি সেগুলোকে দানব বলে অভিহিত করেছেন, দানব বলে চিহ্নিত করেছেন। এটা গেল খ। তাহলে এক পেজে লিখবে ক এবং খ। গতে বলেছে উদ্দীপকের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার যে দিকটি, অর্থাৎ উদ্দীপকে কি ছিল দেখো, এখানে বলেছে যে যখন সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন মানে নিচু ষড়যন্ত্র করে লিপ্ত হয়, তখন এদেশের যে আপামার জনগণ তারা বিক্ষোভে ফেটে পড়ে। তাহলে আমরা এখানে দেখতে পাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার বিষয়টি ফুটে উঠেছে। এটা যখনই তুমি লিখবে এক্সামিনার খুশি হয়ে যাবে যে মূল কথাটা ধরতে পেরেছে। তাহলে প্রথম জ্ঞানমূলক অংশে এটা লিখবে। 2 নম্বর যে পয়েন্টটা থাকবে বা প্যারা থাকবে, সেখানে তুমি একেবারে মূল কথাগুলো লিখবে, অর্থাৎ মূল ভাব যেটা আমি পড়িয়েছিলাম, যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকে শাসক গোষ্ঠীর শুরু থেকে নানা রকম বৈষম্য করেছে এই পূর্ব পাকিস্তানের জনগণের সাথে। সব ক্ষেত্রেই তাদের এই বৈষম্য নীতি লক্ষ্য করা যায়। এই বৈষম্যের প্রতিবাদে এদেশের যে আপামার জনগণ, মানে সব স্তরের যে জনগণ তীব্র বিক্ষোভে ফেটে পড়ে। বিসর্জন দেয় বুকের রক্ত, এদিকটি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় প্রতীয়মান হয়। উদ্দীপকে আমরা লক্ষ্য করি, এই যে এই পর্যন্ত তুমি রাখবে মূল কথা। এবার উদ্দীপক দিবে এখান থেকে আরেকটি প্যারা 3 নম্বর, একটা আঙ্গুল কিন্তু ফাঁকা রাখবে। উদ্দীপকে আমরা লক্ষ্য করি পূর্ব পাকিস্তানের যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ভাষা ছিল, উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করে পাকিস্তানি সরকার, তার প্রতিবাদে এদেশের ছাত্র জনতা শিক্ষক সবাই কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে, অর্থাৎ অন্যায় অত্যাচারের প্রতিবাদ মুখর তারা হয়ে ওঠে এবং তারা প্রাণ দিতেও কিন্তু কুণ্ঠিত হয় না। আলোচ্য কবিতায় ও আমরা দেখি পাকিস্তানিদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং অকাতরে জীবন বিসর্জন। তাই বলা যায় উদ্দীপকে প্রকাশিত যে শোষণ, বঞ্চনা, নিপীড়ন এর বিরুদ্ধে প্রতিবাদে বাঙালি যে নিঃস্বার্থ, মানে কোনো স্বার্থহীন, স্বার্থ ছাড়া আত্মত্যাগ আলোচ্য কবিতার সাথে সম্পর্কিত বা সাদৃশ্যপূর্ণ, এভাবে তুমি লিখবে। 3 মার্ক এখানে। ঘ নম্বরটা দেখো 4টা প্রায় লিখবে। উদ্দীপকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বহিঃপ্রকাশ, উচ্চারণটা কি হবে দেখো, বহিঃপ্রকাশ ঘটেছে, যা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার বর্ণিত দিকগুলোর একটি মাত্র দিককে ধারণ করে। সেই দিকটা কি বলতো? সেই দিকটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠা। 2 নম্বর যে প্যারা লিখবে একেবারে মূল কথা লিখবে এখানে। আর ক নম্বরে যে জ্ঞানমূলক অংশটুকু লিখবে, জ্ঞানমূলক সেটা তুমি ওই যে শিখন ফল যেটা আমি লিখে দিয়েছিলাম, জ্ঞানমূলক, এখানে ওই শিখন ফল থেকে তথ্যগুলো নিতে পারো। শিখন ফল, তাহলে শিখন ফল কোথায় কাজে লাগে দেখো। আলোচ্য কবিতায় বাঙালির উপর পাকিস্তানিদের বর্বর আচরণের দিকটি ফুটে উঠেছে। পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল, মানে এই যে দেখো তোমার কেড়ে নিয়েছিল, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল, ফলে তারা পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করে বাঙালিদের ন্যায্য সংগ্রামকে প্রতিহত করতে তারা রক্ত গঙ্গা বয়ে দেয়, আধুনিক অস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয়, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়। উদ্দীপকে আমরা দেখতে পাই যে পাকিস্তানি সরকার বাংলা ভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার যে ষড়যন্ত্র করে, তার প্রতিবাদে ছাত্র জনতা শিক্ষক আন্দোলন করে এবং সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়ে, তাদের জীবন বিসর্জন দেয়। অর্থাৎ বাঙালিরা যে হার মানবে না, অন্যায়ের বিরুদ্ধে বাঙালি যে হার না মানা মানসিকতার চিত্র এখানে ফুটে উঠেছে। এইভাবে তুমি লিখতে পারলে তুমি একবার 3 বা 3.5 তুমি এখানে পাবেই পাবে। আমি যেইভাবে দিক নির্দেশনা দিচ্ছি, যেইভাবে যে অংশগুলো লিখতে বলছি যে ওই প্যারাতে, সেইভাবে লিখবে, এখানে ফুল মার্ক তোমরা পাবে। পরের আরেকটি আমরা আর ঘ নম্বর যে প্যারা, সেখানে তুমি কি করবা দেখো, একবার তোমার একটা মন্তব্য দিবে
যেসবের বিরুদ্ধে বাংলার মানুষের অপরিসীম আত্মত্যাগ তাদের কাছে মহান, কিন্তু উদ্দীপকে কেবল বাঙালির সংগ্রাম ও আত্মত্যাগের দিকটি ফুটে উঠেছে, যা কবিতার একটি মাত্র দিকটি ফুটে উঠেছে। অর্থাৎ এখানে যে আরও যে নারকীয় হত্যাযজ্ঞ হয়েছিল যুদ্ধের সময়, সেই বিষয়গুলো বা আরও যে অনেক মানুষের কথা, যে সর্বস্তরের মানুষের কথা এখানে ফুটে উঠেছে কবিতায়, যেমন সাকিনা বিবির সম্ভ্রম হারানো, হরিদাসীর স্বামী হারানো, নবজাতক মা বাবার যে নবজাতকের মা বাবা হারানো, এই বিষয় কিন্তু এই উদ্দীপকে ফুটে নাই। অর্থাৎ একটি মাত্র জাস্ট অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ভূমিকা, এই বিষয়টা ফুটে উঠেছে, বাকি বিষয় ফুটে ওঠেনি। এটাই তোমাকে মন্তব্য অংশে লিখতে হবে। এবার পরের সৃজনশীল প্রশ্নটি দেখো, এখানে এই যে নারকীয় যে হত্যাযজ্ঞ সেটা দেখানো হয়েছে। নারকীয় যে হত্যা অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে নারকীয় হত্যাযজ্ঞ সেটা, আর এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের পতাকা আছে এখানে, স্বাধীন বাংলাদেশের যে পতাকা সেই চিত্রটা এখানে আছে। এই দুইটা চিত্র দিয়ে তোমার উদ্দীপক দিয়েছে আর কি। চিত্র 1 এবং চিত্র ক এবং খ। জলপাই রঙের ট্যাঙ্ক কিভাবে এলো? একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। আর উদ্দীপকের প্রথম চিত্রটি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার কোন দিকটি উন্মোচিত হয়েছে? তাহলে এখানে দেখো যে নারকীয় হত্যাযজ্ঞ, যেটা এই যে রিক্সা থেকে, যদিও ওইভাবে দেখা যাচ্ছে না, রিক্সা থেকে এই যে হত্যা করেছে সে রিক্সার উপরই পড়ে আছে, মারা গিয়েছে। উদ্দীপকের খ চিত্র তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার মূল ভাব, অর্থাৎ এখানে দেশপ্রেম ফুটে উঠেছে। কি বলতো, যে দেশপ্রেম বা দেশের জন্য যে অকাতরে ঝাঁপিয়ে পড়ে বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখি উত্তরগুলো। তাহলে শুরুতে দেখো, জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। কিসের মতো? দানবের মতো চিৎকার করতে করতে। খ নম্বর বলেছে, প্রশ্নোক্ত চরণটি দ্বারা কবি বাংলাদেশের স্বাধীনতার আবির্ভূত হতে চলেছে। অর্থাৎ এই যে একটি নতুন বাংলাদেশ, নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, এটা দ্বারা বুঝিয়েছে স্বাধীন রূপে আবির্ভূত হতে যাওয়া বা নতুনভাবে সৃষ্টি হতে যাচ্ছে, এটাকে বলা হয়েছে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় স্বাধীনতার জন্য যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে তোমার তুলে ধরেছেন। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি, বা এখানে স্বাধীনতার জন্য রয়েছে আমাদের সীমাহীন ত্যাগ ও সামাজিক প্রচেষ্টা। আর সেটিকে কবি বলতে চেয়েছেন একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। তুমি দুইটা প্যারা এখানে লিখবে, এবং ক এবং খ 5 মিনিট এখানে তুমি সময় রাখবে বরাদ্দ, এবং একটা পেজের মধ্যে এটা লিখবে। কতে বলেছে, উদ্দীপকের প্রথম চিত্রটি, অর্থাৎ প্রথম চিত্রে যে নারকীয় হত্যাযজ্ঞ, খেয়াল করো। উদ্দীপকের প্রথম চিত্রে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় পাকিস্তানি বাহিনীর যে নিরীহ বাঙালির উপর বর্বরচিত এই কথাগুলো লিখবে। হত্যাকাণ্ড চালায়, এই দিকটি উন্মোচিত হয়েছে। এটা একেবারে জ্ঞানমূলক কথা, এটা লিখবে। অনেক সময় এক্সামিনাররা জাস্ট মূল কথাটা দেখে পরেগুলো এমনিতে না দেখেও কিন্তু মানে জাস্ট টিক দিয়ে তুমি যে মূল কথাটা ধরতে পেরেছো, এটাই তোমার কাছে দেখতে চাই, জানতে চাই। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় কবি তুলে ধরেছেন স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালির উপর যে বিভৎস, এই বানানগুলো খেয়াল করবে, ভয়ঙ্কর আক্রমণ চালায় সেই বিষয়টি তাদের। তারপরে দেখো এখানে তারা যে নির্বিচারে মানুষ হত্যা করেছে এবং পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে বহু জনপদ। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সাকিনা বিবির মতো গ্রামীণ যে নারীর সহায় সম্বল বিসর্জিত হয়েছে, এরপর হরিদাসী হয়েছে স্বামীয়ারা, নবজাতক হারিয়েছে বাবা মাকে, এই বিষয়গুলো কিন্তু এখানে একেবারে মূল কথা লিখবে। 2 নম্বর প্রায় একেবারে মূল কথা লিখবে। আর 3 নম্বর যে প্যারা থাকবে সেখানে তুমি উদ্দীপক প্লাস তোমার পঠিত কবিতা বর্ণনা করবে। সাদৃশ্য চাইলে সে মিলগুলো লিখবে, আর বৈসাদৃশ্য চাইলে অমিল। উদ্দীপকের প্রথম চিত্রটিতে আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দৃশ্য দেখতে পাই, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরচিত হত্যাযজ্ঞ চালায়, গণহত্যা চালায়, আপামার সবাই জীবন বিসর্জন দিয়েছিল এবং ঘর বাড়ি গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়, সেই বিষয়গুলো আমরা দেখতে পাই। সুতরাং উদ্দীপকের প্রথম চিত্রটিতে ফুটে ওঠা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় উঠে আসা যুদ্ধকালীন ভয়াবহ হত্যাকাণ্ডের দিকটি উন্মোচিত করেছে। এইভাবে লিখবে 3টা প্যারায়। ঘ নম্বরে বলেছে, দেখো উদ্দীপকের চিত্র খতে বাঙালির প্রত্যাশিত স্বাধীনতা অর্জনের দিকটি ফুটে উঠেছে। অর্থাৎ স্বাধীন দেশের একটা স্বাধীন পতাকা আমরা দেখতে পাই, যা এই কবিতার মূল ভাবকে নির্দেশ করে। দেখো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কবি স্বাধীনতা অর্জনের জন্য বাঙালির
আত্মত্যাগের দিকটি তুলে ধরেছেন। স্বাধীনতা মানুষের এক জন্মগত অধিকার হলেও পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির যে স্বাধীনতাকে হরণ করেছিল, কেড়ে নিয়েছিল, অন্যায় বাঙালি মুখ বুঝে তা মেনে নেয়নি। তারা যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছে প্রিয় স্বাধীনতাকে। তাহলে 2 নম্বর যে প্যারাটা লিখবে একেবারে এখানে মূল কথা। ঘ নম্বরে 3 নম্বর প্যারা, সেখানে উদ্দীপক প্লাস তোমার পঠিত যে কবিতা সেটা তোমার আলোচনা করতে হবে। যেমন উদ্দীপকের খ চিত্রতে বাঙালির বহুল প্রত্যাশিত স্বাধীনতা অর্জনের দিকটি প্রকাশিত হয়েছে। একটা স্বাধীন দেশের স্বাধীন পতাকা দেখানো হয়েছিল। এই যে ওই অংশে চিত্র ছিল এখানে। উদ্দীপকে বাংলাদেশের মানচিত্রের পটভূমির এক সামনের দেখো, তার সামনে তার পতাকায় একজন মানুষকে দেখা যাচ্ছে। মানে এখানে বলেছে উদ্দীপকে বাংলাদেশের মানচিত্রের পটভূমি এবং তার সামনে একজন পতাকা ধরে আছে, এই চিত্রটি ছিল। অর্থাৎ এই দৃশ্যকল্পটি স্বাধীনতা যুদ্ধে বাঙালির যে বিজয়কে সেটা স্মরণ করে দেয়। যে যুদ্ধে জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে ঠাঁই পেয়েছে, মানে স্থান পেয়েছে। তারপর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেছেন। অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি যে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তারপর হচ্ছে আত্মবিসর্জন করেছে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। যুদ্ধকালে বাঙালির রক্তে দেখো রক্ত গঙ্গাও কিন্তু বয়ে গিয়েছে। এই স্বাধীনতা অর্জনের জন্য সাকেনা বিবির মতো যে গ্রামীণ নারীর সহায় সম্বল বিসর্জিত হয়েছে, হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা বাবাকে, বৃদ্ধ পিতা হারিয়েছে তার সন্তানকে, তবুও বাঙালি স্বাধীনতা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে আমাদেরকে স্বাধীন হতেই হবে। যার ফলে একসময় অর্জিত হয়েছে এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। কাঙ্ক্ষিত বানান এখানে দেখো ও এবং খিও, এটা মনে রাখবা। উদ্দীপকের চিত্র খতে বাঙালির স্বাধীনতা অর্জনের দিকটি নির্দেশ করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই মন্তব্যটি কি যথার্থ বা ঠিক আছে বা সাদৃশ্যপূর্ণ। আজকে তাহলে আমাদের দেখো আমরা আলোচনা করলাম 2টা গুরুত্বপূর্ণ কবিতা, কপোতাক্ষ নদ এবং তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা। আমি যেভাবে পড়িয়েছি, যে দিক নির্দেশনা দিয়েছি এবং সৃজনশীল কিভাবে লিখবে আমি বিস্তারিত বলেছি, এইভাবে তোমরা যে কোনো একটা সৃজনশীল লিখবে এবং যে গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইট করেছি লিখে অবশ্যই পোস্ট করবে এবং আমাকে মেনশন করবে। তোমার সৃজনশীল লিখতে কত সময় লেগেছে সেটাও উল্লেখ করবে। তাহলে তোমার যে ভুল ত্রুটিগুলো থাকবে আমি শুধরে দেবো। এইভাবে তুমি আমার প্রতিটা ক্লাস করো, তোমার বাংলায় 85 থেকে 90 মার্ক তুমি পাবে। এবং বাংলা দ্বিতীয় পত্র এত সুন্দরভাবে তোমাদের প্রতিটা উদাহরণ সহকারে মূল বইকে প্রাধান্য দিয়ে পড়ানো হচ্ছে, 30-এ 30 পাবে এবং লিখিত অংশও কিভাবে বেশি মার্ক পাবে সেগুলো প্রতিটা ক্লাসে ধারাবাহিকভাবে থাকছে। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমি আরেকবার বলছি, আমি শুরুতে মূল কবিতাগুলো পড়িয়েছি, কবি পরিচিতি, পাঠ পরিচিতি পড়ানো হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক অংশ রয়েছে, অনুধাবনমূলক, এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবে তার বিস্তারিত আলোচনা কিন্তু ক্লাসে আমি করেছি। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী লেকচারে। ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়ার সাথেই থাকো।